আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ 36 অফিসের শিক্ষাগারের একজন সদস্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি হচ্ছে এমন একটি ক্লাস, খুবই বেসিক একটি ক্লাস। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবেন, যারা চাকরি পরীক্ষা দেবেন, নিবন্ধন পরীক্ষা দেবেন, নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন, এই যে নিবন্ধন ভাইবা চলছে, যারা বাংলায় পড়ছেন তাদের ভাইবা চলছে, এবং বিসিএস পরীক্ষার্থী যারা আছেন সকল পরীক্ষার্থীর জন্য খুবই বেসিক একটি ক্লাস। এবং এই ক্লাস থেকে প্রতি বছর অনেক 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 প্রশ্ন আসে। তো অনেক অনেক প্রশ্ন আসে কিন্তু আমরা আসলে দেখা গেছে যে আমাদের সমস্যা হয়ে যায়, বা আমরা সেই উত্তরটা করতে পারছি না, বা করতে পারি না নানান কারণে। তো আজকের ক্লাসে আমি সেই বেসিক ক্লাসটা, অনেক প্রবলেম যেগুলো আছে আপনাদের সলভ করে দিব। আশা করছি আজকের ক্লাসটি করলে আপনি আপনার বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যাবতীয় কম্পিটিটিভ এক্সামস যে আছে সেইগুলোর মধ্যে আপনি 1, 2, 3 নম্বর বেশি পাবেন। ওকে, তো আমার লাইভটিকে দেখা যাচ্ছে কিনা, আমাকে কথা কি ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করলে ভালো হয়। এবং কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করি। 26 জন জয়েন করেছি। তোর মধ্যে আমরা যারা লাইভটি একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়, আমরা একটু শেয়ার করে দিই। সবাইকে নিয়ে আজকে আমরা ধ্বনি বর্ণ অক্ষর সম্পর্কিত যে মিথ আছে বাজারে, আমরা অনেকেই বাংলা পড়াই, অনেকেই বাংলা ব্যাকরণ পড়াই, বা অনেকে অনেক কিছু করি। তো সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। আমরা বোঝার চেষ্টা করব যে ধ্বনি কোনটি, বর্ণ কোনটি, অক্ষর কোনটি, এবং বাজারে প্রচলিত যেসব বইগুলো আছে সেগুলোর মধ্যে কী ভুল আছে এবং আমরা কী ভুল পড়ি, সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। ঠিক আছে? ওকে, তো আপনারা লাইভটি একটু শেয়ার করে দিন। সকল গ্রুপে যারা মডারেটর আছো তোমরা শেয়ার করে দিতে পারো বিভিন্ন জায়গায়। তো ক্লাসটি একটু শেয়ার করে দেন, আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। 1 মিনিট একটু টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু টাইম নিচ্ছি। আমরা ক্লাসটা সবাইকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে চাই। আমরা একটি সুন্দর স্টুডিও বানিয়েছি, একটি স্মার্ট বোর্ড দিয়ে খুব আধুনিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি আমরা, যুগের সাথে তাল মিলিয়ে। এবং আমরা 4 জন দক্ষ মেন্টর চেষ্টা করছি আপনাদের প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, চাকরি সংক্রান্ত পরীক্ষার যাতে আপনারা খুব ভালো করেন, আপনাদের খুব সুন্দর একটা সেবা দেওয়ার জন্য। তো আমরা একটু শেয়ার করে দিই লাইভটা শেয়ার করে দিলে আমাদের যারা আছেন সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারবো। শিক্ষার্থী যখন বেশি থাকে তখন শিক্ষক আসলে ক্লাস নিতে পছন্দ করেন। সেটা শুধু আমি না, যে কোনো শিক্ষকই হন না কেন, তিনি শিক্ষার্থী যখন বেশি থাকবে তখন সেই ক্লাসটি নিতে উনি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করছি। আপনাদের একটু কমেন্ট পড়ি, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করি আমরা, কে কোথা থেকে দেখছি। ইতিমধ্যে অনেকেই আমরা জয়েন করেছি। আমরা পদ্মাবতী স্যার কেমন আছেন? ভালো আছি। আলপনা খাতুন কেমন আছেন? ময়মনসিংহ থেকে দেখছেন, অনেকেই দেখছেন। ওকে, ঠিক আছে। আমাদের আজকের যে টপিকটি সেটি হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর। প্রথম কথা হচ্ছে আপনারা একটু কমেন্ট করুন যে ধ্বনি কী জিনিস, বর্ণ কী জিনিস, অক্ষর কী জিনিস। এই তিনটার যে পার্থক্যটা আছে সেই তিনটার পার্থক্যটা কি আপনারা একটু কমেন্ট করুন প্লিজ। একটু কমেন্ট করুন। ধ্বনি, বর্ণ, অক্ষর বলতে আপনারা কী বোঝেন, বর্ণমালা বলতে আপনারা কী বোঝেন, এটা নিয়ে আমরা আলোচনা করি। সংবৃত বলতে কী বোঝেন, বিবৃত বলতে কী বোঝেন। প্রথম যে এটা আছে, প্রশ্নটা আছে, আপনারা বলুন ধ্বনি এবং বর্ণ এই দুটোর পার্থক্যটা কী, ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা কী। ঠিক আছে? ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা যারা লাইভটি দেখছেন, বাংলাবিদ থেকে যারা দেখছেন, তারা বাংলাবিদের যারা আছেন তারা লাইভটি শেয়ার করে দিন। বাংলাবিদ থেকে যারা দেখছেন, যারা বাংলাবিদে যারা আছেন তারা লাইভটি শেয়ার করে দিন। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। শেয়ার করে বিভিন্ন গ্রুপ আছে বাংলাবিদের, যে গ্রুপগুলো আছে, স্টাডি গ্রুপ, বিভিন্ন পেড গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি আমরা। হ্যাঁ,
ওকে, আর 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 আপনাদের এটা পরে দেখি। এবার আমরা চলে যাচ্ছি, একদম সরাসরি পড়াতে চলে যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আমরা পড়বো, প্রথমেই হচ্ছে আমরা পড়বো, প্রথমে আবার পড়বো বর্ণমালা। আরে ওকে, স্মার্ট বোর্ড নতুন তো এটা এখনও আমরা করতে পারি নাই। প্রথমে আমরা যে জিনিসটা পড়ছি সেটা আমি প্রথমে লিখি। ধরেন আমি লিখলাম এখানে বর্ণমালা। এখন এই বর্ণমালা কয়টি? বর্ণমালা কয়টি? বর্ণমালা ইংরেজি কি? আমরা জানি যে বর্ণমালা ইংরেজি হচ্ছে, বর্ণমালা ইংরেজি হচ্ছে সিলেবল, সরি, বর্ণমালা ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। অকম দিয়ে লেখার পরে এখন স্মার্ট বোর্ড দিয়ে আমাদের একটু টাইম লাগছে। আমার বর্ণমালা, বর্ণমালা হচ্ছে অ্যালফাবেট, অ্যালফাবেট। তাহলে এই অ্যালফাবেট কয়টি? নর্মালি হচ্ছে আমরা যখন কখনো কোনো ভাইভাতে আইকিউতে নানা জায়গায় জিজ্ঞেস করা হয় যে বর্ণমালা কয়টি, বর্ণমালা কিন্তু একটি হবে। বর্ণমালা কয়টি হবে? বর্ণমালা একটি হবে। কেন বর্ণমালা একটি হবে? ধরেন আপনি এখানে টাকা দিয়ে যদি আপনি মালা গাঁথেন, তাকে আপনি টাকার মালা বলবেন। আপনি যদি এখানে জুতা দিয়ে মালা গাঁথেন, তার নাম হবে জুতার মালা। আপনি যদি এখানে ফুল দিয়ে মালা গাঁথেন, তার নাম হবে ফুলের মালা। ঠিক তেমনি আপনি যদি বর্ণ দিয়ে মালা গাঁথেন, যেটা শুরুতে আছে অ, তারপরে আছে আ, এরকম এরকম করতে করতে ক, খ, এরকম করতে করতে শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত, অর্থাৎ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 50টি বর্ণ আছে। সেই 50টি বর্ণকে একসাথে বলছি আমরা মালা। এটা আমরা কেন বুঝতে পারি না? আমরা বুঝতে পারি না এই কথাটার জন্য, মালা, এই মালা শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ। মালা শব্দের অর্থ গুচ্ছ। মালা শব্দের অর্থ হচ্ছে যে আমরা বলতে পারি বৃন্দ, রাজি, রাশি, এরকম বলতে পারি। ধরেন একটা রাশি, রাশি। মালা শব্দের অর্থ হচ্ছে রাশি, মালা শব্দের অর্থ গুচ্ছ। তো এখন আপনাকে আমি যদি বলি যে বর্ণ গুচ্ছ কয়টি, আপনি নিশ্চয়ই 50টি বলবেন না। আপনাকে যদি আমি বলি যে বর্ণ রাশি কয়টি, তখনই কিন্তু আপনি কি বলবেন না? 50টি বলবেন না। কিন্তু আমরা যখন বলি যে বর্ণমালা কয়টি, বর্ণমালা বলতে আমরা আসলে কি বুঝি? অনেক সময় বর্ণ বুঝি। আসলে বর্ণমালা বলতে আমরা কি বুঝবো না? বর্ণ বুঝবো না। তো আমরা বর্ণমালা বলে একটি বলবো, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এটা যদি বর্ণমালা হয় তাহলে আমার বর্ণ কী জিনিস? বর্ণ কী জিনিস? হ্যাঁ, বর্ণ কী জিনিস? বর্ণ ইংরেজি হচ্ছে, বর্ণ ইংরেজি হচ্ছে লেটার। বর্ণ ইংরেজি লেটার। আর হচ্ছে এই বর্ণ কয়টি? বর্ণ আমি আপনাকে যদি বলি তাহলে আপনি বলবেন স্যার বর্ণ হচ্ছে 50টি। বর্ণ হচ্ছে 50টি বলবেন। তো এই বর্ণের পর আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, আমরা একটা লিখতে পারি ধ্বনি। ধ্বনি কয়টি? এইখানে একটা জিনিস লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে অক্ষর। তাহলে অক্ষর কয়টি? ঠিক আছে, ওকে। এখন আমি আপনাদের যদি একটা কুইজ দিই এখানে, যদি বলি যে ক, খ, অ, আ, এইগুলো আমি কি লিখেছি? এইগুলা কি আমি বর্ণ লিখেছি, নাকি ধ্বনি লিখেছি, নাকি অক্ষর লিখেছি, না হরফ লিখেছি, না অন্য কিছু লিখেছি? সবার কমেন্ট আমি একটু পড়ছি, আপনারা একটু বলেন তো এটা আমি কী লিখেছি এখানে। কী লিখেছি একটু বলেন তো। আপনাদের কমেন্টগুলো পড়বো, বলেন তো আমি কী লিখেছি। এই ফ্যানটাকে একটু করে দিন, ফ্যানের জন্য ওই লাইটটা আসে না, ওই লাইটের জন্য। আচ্ছা, এগুলো বর্ণ লিখেছি তাই না? অনেকেই প্রশ্ন কমেন্ট করছেন, শারমিন আক্তার, লিপি, আনিকা, রিয়া, ফারিয়া ইসলাম, মিমি, তানজিমা, অবন্তী, হ্যাঁ সবাই আপনারা বলছেন বর্ণ। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। দেখেন আমি যখন লিখেছি ক, যখন লিখেছি খ, যখন লিখেছি অ, যখন লিখেছি আ, তখন এইগুলো কিন্তু বর্ণ। মনে রাখতে হবে যে বর্ণ শব্দের অর্থ, বর্ণ শব্দের অর্থ, বর্ণ মানে হচ্ছে কালার। বর্ণ মানে হচ্ছে কি? বর্ণ মানে হচ্ছে কালার বা রং। বর্ণ মানে হচ্ছে কালার বা রং। বর্ণ মানে হচ্ছে ছবি। বর্ণ মানে হচ্ছে পিকচার। আমরা বলি না পিক, আমরা বলি না, যারা আপনারা অনেক সময় বলেন যে বাবু একটা পিক দাও। পিক মানে কি? ছবি। তাহলে এই বর্ণ মানে হচ্ছে একটা কি?
ছবি। তাহলে এইটার যেহেতু আমার ছবি আছে, এটার যেহেতু রং আছে দেখা যায়, এটার আমি ছবি এঁকেছি, তাহলে এটাকে আমি কি বলবো? বর্ণ বলবো। আর এইটা যদি বর্ণ হয়, আর এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, যখন আমি পড়ব ক খ গ অ আ গ ক ম এরকম যখন উচ্চারণ করব, তখন সেটাকে আমরা বলছি ধ্বনি, যেটার ইংরেজি হচ্ছে সাউন্ড। ধ্বনি ইংরেজি হলো সাউন্ড, ঠিক আছে? বুঝতেই পারি না। ওকে, লেটার, আর এটা হচ্ছে কি আমার সাউন্ড। হ্যাঁ, এখন বর্ণ ইংরেজি যদি সাউন্ড হয়, বর্ণ মানে বর্ণকে যখন আমরা উচ্চারণ করি তখন যদি এটা সাউন্ড হয়, তাহলে আমার এইখানে ধ্বনি, ধ্বনি মানে বর্ণ যখন উচ্চারণ করি তখন ধ্বনি হয়, তাহলে ধ্বনি কয়টি? ধ্বনি কয়টি একটু বলেন তো, একটু কমেন্ট করুন তো। ধ্বনি, ধ্বনি কয়টি? আসলে আজকে মানে কি বলে এটাকে, স্মার্ট বোর্ডে আমার প্রথম ক্লাস, যে কারণে স্মার্ট বোর্ডের এই খুব মানে হাত দিয়ে একটু টাচ করলেই এখানে লেখা উঠে যায়। আর এছাড়া আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, যে ট্যাবে যে ক্লাসগুলো নিই, সেখানে হাত দিয়ে কিন্তু ওঠে না, ওই লেখাটা ওঠে না, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আপনারা একটু বলুন তো, আমার যদি বর্ণ হয় 50টা, বর্ণ যদি 50টা, আর বর্ণের উচ্চারণ যদি ধ্বনি হয়, তাহলে আমার ধ্বনি কয়টা হবে? একটু দ্রুত কমেন্ট করি। ধ্বনি কিন্তু হিসাবে 50টা হওয়ার কথা ছিল, কিন্তু 50টা হবে না। কেন 50টা হবে না? কারণ আমি আগেই বলেছি, ধ্বনি মানে সাউন্ড, ধ্বনি মানে উচ্চারিত রূপ। আমি যা উচ্চারণ করছি সেটাই হচ্ছে ধ্বনি। আমি যেটা উচ্চারণ করি না, সেটা ধ্বনি না। তার মানে আমি যা উচ্চারণ করি তা হচ্ছে ধ্বনি। তাহলে আমি যখন বলছি, আমি যখন লিখছি এখানে, মনে করুন আমি যখন লিখছি ঈদ, আর আমি যখন লিখছি ঈদ, এখন এই ঈদ এবং ঈদ, এই দুইটা বানান নিয়ে অনেক প্রবলেম। ঈদ এবং ঈদ নিয়ে অনেক প্রবলেম। এখন এই ঈদ এবং ঈদ বানানে আমি এর বানানটা যদি এইভাবে লিখি, তারপর আমি এটা কী বলবো? আমি বলবো হচ্ছে ঈদ। কিংবা আমি যদি এইভাবে লিখি, তারপর উচ্চারণ কী হবে? ঈদ। এটা কিন্তু উচ্চারণ কিন্তু এরকম হবে না, ঈদ এরকম কিন্তু হবে না। এইটাও ঈদ, এইটাও ঈদ। তার মানে আমার এখানে দুইটা বর্ণ আছে, কিন্তু আমার ধ্বনি হচ্ছে একটা। আমি যখন লিখলাম মন, কিংবা মন এভাবে লিখলাম, তখন আমার এইটার উচ্চারণ মন, এটার উচ্চারণ হচ্ছে মন। এখানে হচ্ছে দন্তন্য, আর এখানে হচ্ছে কি মূর্ধন্য। তাহলে এইখানে আমার বর্ণ আছে দুইটা, কিন্তু ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে একটা। আমি যখন লিখছি রং, যখন লিখছি হচ্ছে রং বানান যেভাবেই লিখি না কেন, তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? বর্ণ হচ্ছে দুইটা, এই যে দুইটা বর্ণ, একটা হচ্ছে অনুস্বার, একটা হচ্ছে ও, কিন্তু ধ্বনি হচ্ছে একটা। ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে একটা। তাহলে আমরা দেখতে পেলাম যে একাধিক বর্ণের একই ধ্বনি থাকতে পারে। এখানে দন্তন্য, এই যে দন্তন্য, মূর্ধন্য, ধ্বনি একটা। এইখানে হচ্ছে আমার হচ্ছে হ্রস্বই দীর্ঘই, ধ্বনি কয়টা? একটা। এরকম অনেকগুলো বর্ণ মিলে, দুইটা তিনটা বর্ণ মিলে একটা ধ্বনি হতে পারে। কিভাবে হতে পারে দেখাচ্ছি। একটু মুছি, দেখাচ্ছি। ধরেন আমি লিখলাম দন্তস্ব, ধরেন আমি লিখলাম তালব্যস্ব, ধরেন আমি লিখলাম মূর্ধন্যস্ব। এখানে বর্ণ আছে কয়টা? তিনটা বর্ণ আছে। কয়টা আছে? তিনটা বর্ণ আছে, কিন্তু ধ্বনি কয়টা? ধ্বনি কিন্তু একটা। এইভাবে ধ্বনি কমতে আমার ধ্বনি হয়ে গেল কয়টা? ধ্বনি হয়ে গেছে 37টা। ধ্বনি কয়টা হয়ে গেল? 37টা হয়ে গেছে। তাহলে এই 37টার যে বিভাজন, 37টা বিভাজন 7 + 30, অর্থাৎ 7টা হচ্ছে স্বরধ্বনি, আর 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, মিলে হচ্ছে 37টা হয়েছে। আর এইখানে যে বিভাজন, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এইখানে হচ্ছে 11, স্বরবর্ণ হচ্ছে 11, আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39। ওকে, তো আমাদের আজকের যেটা আলোচনার বিষয়, তাহলে অক্ষর কী জিনিস? অক্ষরটা আমি এখানে মুছে ফেলেছি, অক্ষরটা আমি দেখাচ্ছি। অক্ষর কী জিনিস? অক্ষর, ধরেন আপনার পাশের বাসার ভাবি কিংবা আন্টি এসে বললেন যে, ভাবি আমার মেয়ে তো সব অক্ষর চেনে। কি বললেন? সব অক্ষর চেনে। আপনার মেয়ে অক্ষর চেনে কিনা, এরকম আমরা বলি। তাহলে আসলে আমরা এই অক্ষর বলতে আসলে আমরা কী বুঝবো? অক্ষর বলতে আসলে আমরা কী বুঝবো? আসলে ভাবি আসলে কী বলতে চান? ভাবি আসলে বলতে চাচ্ছেন যে তার মেয়ে ক, খ, তারপর যে তার মেয়ে হচ্ছে অ বা আ, এইগুলো হচ্ছে চেনে। অর্থাৎ ওনার মেয়ে হচ্ছে বর্ণ চেনে। কি চেনে? বর্ণ চেনে। তাহলে এই যে
পাশের বাসার ভাবি যে বললেন যে ভাবি আমার মেয়ে সব অক্ষর চেনে, আসলে এই কথাটার মধ্যে কি আছে? ভুল আছে। অক্ষর হচ্ছে চেনার জিনিস না, অক্ষর হচ্ছে উচ্চারণের সাথে রিলেটেড। তাহলে অক্ষর হচ্ছে উচ্চারণের সাথে রিলেটেড। আমরা দেখি অক্ষর ইংরেজি কী জিনিস। আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন সেইখানে আপনারা দেখবেন যে এই ন্যাশনাল শব্দটা যদি আমরা লিখি নেশনাল, এইখানে দেখবেন এইটা নেশনাল এরকম কী করা আছে? ভাগ করে দেওয়া আছে। এবং এইটাকে আমরা বলছি সিলেবল। কি বলছি? ইংলিশে এটাকে বলা হচ্ছে সিলেবল। সিলেবল বলা হচ্ছে। তো সেই সিলেবলটা কি জিনিস? একটা শব্দের এই যে নে শো তারপরে কি নাল, এইখানে কয়টা ভাগে ভাগ করেছি? নেশনাল, 3টা ভাগে ভাগ করেছি। অর্থাৎ একটা শব্দ যখন আমরা ছোটোবেলা যখন আমাদের শেখানো হতো, বাসায় বড় বোন আপুরা শেখাতেন, তারা বলতেন যে কি বলতেন? যে নেশনাল উচ্চারণটাই বেশি, বানানটাই বেশি শেখাতেন। নে টিআইও শো এল নাল, নেশনাল, এরকমভাবে ভেঙে ভেঙে পড়াতেন। তাহলে এই যে একটা শব্দের যে আমরা ভাঙি, অর্থাৎ একটা শব্দের এক চেষ্টায় এক প্রয়াসে ঠিক যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারছি, ঠিক ওই অংশটুকে বলা হচ্ছে অক্ষর। বাংলায় বলা হচ্ছে অক্ষর, ইংলিশে বলা হচ্ছে সিলেবল। ঠিক আছে? ধরেন আমি বললাম হচ্ছে কাকি। কি বললাম? কাকি। এখন কাকি শব্দটা যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা প্রথমেই বলছি কা, তারপরে কি বলছি? কি। কা কি। তাহলে এখানে কয়টা অক্ষর আছে? এখানে অক্ষর আছে কয়টা? এখানে অক্ষর আছে 2টা। আমরা যখন মনে করেন বললাম পেতনি, হ্যাঁ, ধরেন আপনি কি পেতনিকে ভয় পান বা পেতনিকে কিছু একটা, তাহলে আমি যে পেতনি শব্দটা লিখি, আমি যদি লিখি তাহলে পেতনি লিখলে আমাকে প্রথমে কি লিখতে হচ্ছে? প্রথমে লিখতে হচ্ছে পেত, তারপরে কি লিখতে হচ্ছে? নি। তাহলে পেতনি কিন্তু আপনি চাইলেও একসাথে বলতে পারছেন না, প্রথমে আপনি বলছেন পেত, তারপর হচ্ছে নি। তাহলে এই যে পেট বললেন, এই পেটটা হচ্ছে একটা অক্ষর, তারপরে এই যে আপনি নি বললেন, এটা হচ্ছে আরেকটা অক্ষর, তাহলে এখানে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর আছে। অক্ষর কয়টি যদি আপনাকে বলে, এটা বুঝতে পারছি না, অক্ষর কয়টি যদি আপনাকে বলে তাহলে অক্ষর কিন্তু অগণিত। কারণ আমার বাংলা ভাষায় শব্দ আছে কয়টা? আমার বাংলা ভাষায় মানে বাংলা অভিধানে শব্দ আছে 1,25,000-এর মতো। কত? 1,25,000-এর মতো শব্দ আছে। তাহলে এই 1,25,000 শব্দকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এরকম অক্ষর হয়তো আপনি এরকম 3, 4, 5, 6 লাখ অক্ষর হয়তো পাবেন। তাহলে আমরা বলতে পারি যে অক্ষর হচ্ছে অগণিত, কিন্তু অক্ষরের প্রকার হচ্ছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে স্বরান্ত, স্বরান্তের আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। আচ্ছা, এই যে অক্ষর বলছি না, অক্ষরের না কিন্তু আরেকটা নাম আছে, বাংলা একাডেমি বলেছে, বা ইন্ডিয়াতে এইটা প্রচলন বেশি, দল। অক্ষর মানে হচ্ছে দল, অর্থাৎ 1টা 2টা 3টা বর্ণ মিলে যখন ছোট্ট একটা উচ্চারণের অংশ হয়, উচ্চারণযোগ্য যে অংশটা হয় সেটা হচ্ছে অক্ষর। যেমন আমরা বলছি পেট, তাহলে যে পেট এইটু হচ্ছে একটা দল বা অক্ষর, আর নি এইটুকু হচ্ছে একটা অক্ষর। তো এই অক্ষরটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরান্ত বা মুক্তাক্ষর, আরেকটাকে আমরা বলছি ব্যঞ্জনান্ত বা বদ্যাক্ষর। ঠিক আছে? এইটুকু যদি আপনারা বুঝে ফেলেন তাহলে এইটুকু আমি একটু মুছে ফেলে আমি আমার একটু স্পেস প্রয়োজন, আমি এইটুকু মুছে ফেলছি। তাহলে আমরা ধ্বনি এবং বর্ণের পার্থক্য বুঝলাম। ধ্বনি হলো যে বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন সেটা হয়ে যাবে ধ্বনি। বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন সেটা কি হবে? ধ্বনি হয়ে যাবে। আর সেই ধ্বনিটা যখন আমরা লিখিত রূপ হয় তখন সেটার নাম হচ্ছে বর্ণ। যদিও বর্ণ হচ্ছে 50টি আর ধ্বনি হচ্ছে 37টি। এর কারণ হচ্ছে অনেকগুলো বর্ণের উচ্চারণ একই যদি উচ্চারণ হয় তাহলে তাকে আলাদা আলাদা করে ধ্বনি বলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ হ্রস্বই যখন বলছি, দীর্ঘই যখন বলছি, দুইটার উচ্চারণ সেম, এই জন্য আমরা এই দুটা মিলে একটা ধ্বনি। অনুস্বার যখন বলছি, যখন বলছি, দুটা মিলে একটা ধ্বনি, এই জন্য আমরা সেখানে বলছি যে বর্ণ 2টা কিন্তু ধ্বনি একটা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি এই বদ্যাক্ষর এবং মুক্তাক্ষর জিনিসটা কি।
প্রথম কথা হচ্ছে আমরা দুইটা কথার অর্থটা মিনিং যাই, মানে এখানে সবগুলো হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। স্বরান্ত মানে কি? স্বরান্ত মানে হচ্ছে স্বর যোগ অন্ত সমান কি? স্বরান্ত। ব্যঞ্জনান্ত মানে কি? ব্যঞ্জন যোগ অন্ত সমান কি? ব্যঞ্জনান্ত। ঠিক আছে? একটু মুছতে গেলে অনেকগুলো মুছে যাচ্ছে অন্ত, আশা করি বুঝতে পারবেন আপনারা। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে মুক্তাক্ষর মানে কি? এখানে উপরে লিখি মুক্ত যোগ অক্ষর সমান হচ্ছে মুক্তাক্ষর। বদ্ধাক্ষর মানে হচ্ছে বদ্ধ যোগ অক্ষর সমান হচ্ছে কি? বদ্ধাক্ষর। এটা দ্রুত লিখছি। বদ্ধ মানে বন্ধ, বদ্ধ মানে বন্ধ। এখন ধরেন আমি আবারও যে উদাহরণটা প্রথমে লিখেছিলাম সেটা আবারও লিখি। ধরেন আমি প্রথমে লিখছি পেট, তারপরে কি লিখলাম? নি। পেট এবং নি, অর্থাৎ ব্যঞ্জনান্ত মানে অন্ত মানে শেষ। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। তার মানে আপনি যে অক্ষরের শেষে ব্যঞ্জন থাকে তাকে বলা হচ্ছে ব্যঞ্জনান্ত। স্বরান্ত হচ্ছে যে অক্ষরের শেষে স্বর থাকে তাকে বলা হচ্ছে স্বরান্ত। আর এই ব্যঞ্জনান্তের আরেক নাম হচ্ছে বদ্ধাক্ষর। ব্যঞ্জনান্তের আরেক নাম হচ্ছে কি? বদ্ধাক্ষর। স্বরান্তর আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। সেটা কেন বলছি? ধরেন আমি যদি এখানে বলি হচ্ছে পেট যদি আমি বলি, দেখেন এই পেটের শেষে কি আছে? পেটের শেষে কিন্তু আপনার আছে একটা ব্যঞ্জন আছে। পেটের শেষে একটা কি আছে? ব্যঞ্জন আছে। এই জন্য আমি এটা কি বলবো? ব্যঞ্জনান্ত অক্ষর। আর এই যে নিটা আছে, এই নি শেষে কি দেখেন একটা কি আছে? একটা ই আছে। এই জন্য এটাকে আমি বলবো হচ্ছে স্বরান্ত। কি বলবো? স্বরান্ত। এটাকে আমরা কি বলবো? ব্যঞ্জনান্ত বলবো। এখন আপনার কাছে যেটা মনে হচ্ছে যে স্যার এইখানে তো শেষে ই নেই, এখানে তো প্রথমেই ই আছে। এখানে আমরা দুইটা বেসিক একটু জানবো। প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষ কিন্তু সিঙ্গেল থাকে না। ধরেন আমি আপনাকে বললাম যে, ধরেন আমি একবার এরকম একটা কাজ করেছি। ধরেন একটা মেয়েকে আমি বললাম যে তুমি কি সিঙ্গেল? খুবই পবিত্র একটা মেয়ে, খুবই সুন্দর একটা মেয়ে, নামাজ কালাম পড়ে, খুব ভালো একটা মেয়ে। আমি বললাম তুমি কি সিঙ্গেল? তখন ও হয়তো চিন্তা করছে আর কি বলে, কিসের সিঙ্গেল? তো মেয়ে বললো হ্যাঁ যথারীতি আমি সিঙ্গেল। আমি বললাম না, তুমি তো সিঙ্গেল না, কোনো মানুষ সিঙ্গেল থাকে না। তো এটা কেমন কথা? নর্মালি হচ্ছে যে আসলে মানুষ কিন্তু ওই অর্থে সিঙ্গেল থাকে না। হয়তো তার বিয়ে হয়নি, হয়তো তার হাজব্যান্ড নেই, ওয়াইফ নেই, হয়তো তার প্রেমিক নেই, প্রেমিকা নেই, কিছুই নেই, এরকম থাকতে পারে। কিন্তু সে মনে মনে কিন্তু কাউকে না কাউকে পছন্দ করে, সে মনের মধ্যে কাউকে না কাউকে স্থান দিচ্ছে। এই যে মনের মধ্যে কাউকে স্থান দিচ্ছে, বুকের মধ্যে কাউকে লুকিয়ে রেখেছে। হয়তো বুকের মধ্যে সে একজন মডেলকে লুকিয়ে রেখেছে, হয়তো কোনো নায়ককে লুকিয়ে রেখেছে, হয়তো কোনো নায়িকাকে লুকিয়ে রেখেছে, হয়তো তার কোনো একটা ক্লাসমেটকে লুকিয়ে রেখেছে। তো কাউকে না কাউকে তার ভালো লাগে, ভিতরে সে অবস্থান করে। সে হয়তো কখনো কখনো এমনও ফিল করেছে, আচ্ছা আমি যাকে ভালোবাসি যদি এরকম হতো বা এরকম একটা কিছু। অর্থাৎ প্রত্যেকটা মানুষের তার ভিতরে একটা কেউ না কেউ থাকে। ঠিক তেমনি আমার ব্যঞ্জনবর্ণ মনে রাখতে হবে কখনই সিঙ্গেল থাকে না। ব্যঞ্জনবর্ণ কখনই সিঙ্গেল থাকে না। তো যে গল্পটি বলছিলাম, মেয়েকে বললাম যে হ্যাঁ তুমি তো সিঙ্গেল না, তোমার ভিতরে কেউ না কেউ আছে। তখন পরের দিন ধরেন ওই মেয়েটা এভাবে আসলো, এভাবে আপনাদের যে অভিনয় করে যে দেখা, এভাবে আসলো, পুতুলের মতো এভাবে আসছে। আর আমি তো অবাককারী, মেয়েটি এভাবে কেন আসলো? দেখি মেয়েটা একটা গলার মধ্যে এরকম একটা সাইনবোর্ড চলে আছে। সাইনবোর্ডে লেখা আছে যে আমি সুমি, আমি সজ্ঞানী অজ্ঞানী মজ্ঞানী শপথ করছি যে আমার ভেতরেও কেউ নেই, আমার বাইরেও কেউ নেই। আমি তো বললাম আরে এই মেয়ে তো এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এটা কেমন কথা? তখন আমরা বিশ্বাস করলাম যে এই মেয়েটা সত্যি সত্যি সিঙ্গেল, অর্থাৎ সে তার বাস্তবে তার কেউ নেই, অবাস্তবে বা কল্পনায় কেউ নেই, এটা আমরা বিশ্বাস করলাম। এই যে মেয়েটা বা সুমি সে যে সিঙ্গেল, এটা প্রমাণ করার জন্য তাকে কিন্তু একটা সাইনবোর্ড ঝোলাতে হয়েছে, যার সাইনবোর্ড ঝোলানোর পরে কিন্তু আমরা বিশ্বাস করছি সেটা সিঙ্গেল, তাই না? ঠিক তেমনি একটা ব্যঞ্জন সিঙ্গেল প্রমাণ করতে হলে তাকে একটা সাইনবোর্ড দিতে হয়। ধরেন আমি যেটা লিখেছি এর মানে হলো ম প্লাস হচ্ছে এ। আমি যখন লিখছি এইরকম, এর মানে হলো ম প্লাস আ। আমি যখন ধরেন এরকম যদি দিয়ে দিই, দুই পাশে যদি দিয়ে দিই, এর মানে হচ্ছে কি ম প্লাস
ও। এখন আমি যদি এইখানে এইভাবে লিখি, ধরুন শুধু মটা লিখেছি, শুধু মটা লিখেছি, এখন আপনার কাছে মনে হচ্ছে যে ম তো একেবারেই সিঙ্গেল, তার সাথে আকার ওকার রসিকার কিছুই নেই। ভাই আমি বলেছি সিঙ্গেল মনে হলেও কিন্তু সে আসলে কি না, সিঙ্গেল না। সিঙ্গেল মনে হলো তার সাথে কেউ না কেউ আছে। আপনি একটু উচ্চারণ করি, আমরা একটু উচ্চারণ করি, ম ম, এই যে একটা অ, অ চলে আসছে, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না, শুধু কি করা যায়, অনুভব করা যায় যে ম আছে। অর্থাৎ ব্যঞ্জন কখনোই সিঙ্গেল থাকবে না, তার সাথে সব সময় একটা শর্ট থাকবে, আকার ওকার রসিকার দীর্ঘকার ঐকার কিছু না কিছু একটা থাকবে। আর যদি কিছু না থাকে, কিছু না থাকে, তাহলে কি থাকবে, অ থাকবে, অ থাকবে। ঠিক আছে, তাহলে যার সাথে একটা অ আছে, এই জন্য অ বর্ণটাকে বলা হচ্ছে নীলিন বর্ণ। কি বলা হচ্ছে, নীলিন। নীলিন শব্দের অর্থ হচ্ছে বিলীন। কি বলা হচ্ছে, বিলীন। বিলীন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুপ্ত। গুপ্ত বা লুপ্ত, লুপ্ত না ঠিক, গুপ্ত আর কি, আড়ালে, আড়ালে আছে, লীন অবস্থা আছে, সে লুকায়িত অবস্থা আছে। যদি আরও সহজ করে বলি তাহলে লুকায়িত অবস্থা আছে। কীভাবে আছে, লুকায়িত। তাহলে এই যে যখন বলছি ম, যখন বলছি ক, কখনো বলছি হচ্ছে গ, সব সময় একটা অ চলে আসছে। আর যখন বলছি একার যখন দিচ্ছি তখন তো এই যে একার আছেই, যখন আকার দিচ্ছি তখন তো আকার আছেই, ওকার যখন দিচ্ছি তখন ওকার তো আছেই, সেটা তো দেখাই যাচ্ছে, সে তো এটা তো রেজিস্ট্রি করা। অর্থাৎ আপনার সামনে, আপনার সাথে যখন আপনার জামাই থাকবে, আপনার বউ থাকবে, সেটা তো রেজিস্ট্রিকে তো সবাই দেখবে। আপনি যখন রিক্সায় ঘুরবেন, এখানে সেখানে যাবেন, দেখবে। কিংবা আপনার যখন বয়ফ্রেন্ড থাকবে কিংবা গার্লফ্রেন্ড থাকবে, তখনও কিন্তু এটা রেজিস্ট্রিকৃত। অর্থাৎ এই যে ম, এই মর যে এই এটার সাথে যে সম্পর্ক আছে, এটা দেয়ই আছে ভাই, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে এটাকে দেখা যায় না। কাকে দেখা যায় না, এই যে মোর সাথে যে অটা আছে, অটাকে দেখা যায় না। এই জন্য অটাকে আমরা কি বলছি, অটাকে বলছি নীলিন বর্ণ বা বিলীন বর্ণ বা লুকায়িত বর্ণ বা গুপ্ত বর্ণ, বা যেভাবেই হোক না কেন, মানে এই ধরনের অর্থ। ঠিক আছে, এখন ওই যে আবার সুমির কথায় চলে যায়, সুমির কথা চলে যায়। এখন আমি আবারও মনে করেন আমি এখানে ম লিখলাম, কি লিখলাম, আবার আমি এখানে ম লিখেছি। ম লেখার পরে এখন আমার দরকার যে এই মটা থেকে আমি অটাকে সরিয়ে দেব। তাহলে এই যে আমি যখনই আমি এটা একটা হস চিহ্ন দিয়ে দিয়েছি, হস চিহ্ন দিয়ে দিয়েছি, তখন কিন্তু, আচ্ছা আমি কিন্তু আপনাদের পড়তে পারছি না, মানে কি বলে এটাকে, কমেন্ট পড়ছি না। কমেন্ট কি আপনারা করছেন? ইন্দ্রজিৎ সরকার দেখছেন। ইন্দ্রজিৎ কেমন আছেন? শুভন চন্দ্র সরকার দেখছেন। শুভন স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্বপ্নীল বড়ুয়া বলছে স্মার্ট বোর্ড আপনাকে খুব স্মার্ট দেখাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখি আমি হচ্ছে ফোনটা একটু মোবাইল থেকে একটু মানে হাত থেকে একটু পকেটে রাখলে আমি একটু ফ্লেক্সিবল ফিল করবো, যে কারণে আমি একটু মোবাইলে রাখছি। আপনারা পড়েন, আমি একটু পরে কমেন্ট করবো, হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার কথাগুলো বোর্ডে বাংলায় লেখা আসতেছে কেন, নিচে লেখা ঠিকভাবে দেখা যায় না। আচ্ছা এটা আপনার দেখেন, আপনার যে ভিডিও আছে ওখানে ক্যাপশন আছে, ওখানে ডান পাশে নিচে যখন আপনি ক্লিক করবেন ওখানে ক্যাপশন অপশন আছে, ওই ক্যাপশন অপশন আপনার ওখানে চালু আছে। আপনি যে ক্যাপশন অপশনটা অফ করে দেন, তাহলে কিন্তু আর এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আর সাবটাইটেলটা উঠবে না, এটা কিন্তু অটো সাবটাইটেল হচ্ছে। আপনার কোনো অটো সাবটাইটেল বা ক্যাপশনের একটা দেখেন আছে, বা সাবটাইটেল, ক্যাপশন না সাবটাইটেল আছে ডান পাশের কোনায় ভিডিওতে, ওখানে ক্লিক করলে আপনি অপশনটা পাবেন, ওখানে অফ করলে অফ হয়ে যাবে, আর আসবে না, হ্যাঁ। ওকে, আমরা তাহলে এক কাজ করি, ফোনটা পকেটে রেখেছি, এবার আমরা একটু দেখি ম। এই যে আমি মর মধ্যে যখন মর নিচে যখন হস চিহ্ন দিয়ে দিয়েছি, তখন কিন্তু এই মর সাথে কিন্তু আর অ নেই। তাহলে ওই যে সুমি যে মেয়েটি, সে যে সিঙ্গেল, সেটা প্রমাণ করার জন্য আমরা কী দিয়েছিলাম, গলায় সাইনবোর্ড দিয়েছিলাম। ঠিক তেমনি একটা ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল, সেটা প্রমাণ করার জন্য একটা সাইনবোর্ড দিতে হয়, এবং সেই সাইনবোর্ডটি হচ্ছে নিচে হস চিহ্ন দিতে হয়। এই চিহ্নটাকে আমরা এই পাশটা মুছি, এই চিহ্নটাকে অনেকেই হসন্ত বলে। মনে রাখতে হবে, হসন্ত বলে কোনো শব্দ আমাদের নেই বিভিন্ন বইয়ের মধ্যে, বা আমরা সবসময় বলি একটু হসন্ত, ভাই হসন্ত না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। মূল চিহ্নটার নাম হচ্ছে হস চিহ্ন। হস চিহ্নতে একটা হস আছে, হস চিহ্ন। এখন এই হস চিহ্ন যদি অন্তে বসে, অন্ত শব্দের তো শেষ, এই হস চিহ্ন যদি অন্তে বসে, অর্থাৎ হস যোগ অন্ত, অর্থাৎ কোনো একটা শব্দের অন্তে অর্থাৎ শেষে হস চিহ্ন আছে, তাকে আমরা হসন্ত বলতে পারবো। তবে মেনলি চিহ্নটার নাম কিন্তু হসন্ত না, মেনলি চিহ্নটার নাম হচ্ছে হস চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ
হসযোগ অন্ত সমান হচ্ছে হসন্ত। আমরা বলতে পারি প্রত্যেকটাই হসন্তই হস, কিন্তু সব হস হসন্ত নয়, অর্থাৎ কোনো কোনো হস মাঝখানেও থাকতে পারবে। আমরা যখন উচ্চারণ নির্ণয় করি তখন দেখেছি আমাদের মাঝখানে কি থাকে, অনেক হস চিহ্ন থাকে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ব্যঞ্জন বর্ণের সাথে সবসময় একটা কি থাকে, ব্যঞ্জনের সাথে সবসময় একটা আকার ওকার রসিকা দীর্ঘ কিছু একটা থাকে, কিছু একটা না থাকলে সেটা কি থাকে, অ থাকে। আর সেই অটাকেও যদি আমি অমিট করতে চাই, অটাকেও যদি আমরা বাদ করতে চাই, তাহলে অন্য একটা কী দিতে হবে, একটা হস্টেন দিতে হবে। ঠিক আছে, হস্টেনের একটাই কাজ, আমার সাথে বলুন সবাই, যে হস্টেনের একটাই কাজ, কোনো একটা ব্যঞ্জনের সাথে আকার ওকার রসিকা দীর্ঘ কিছুই নেই, এইটা বোঝানোর জন্য কি দিতে হয়, হস্টেন দিতে হয়। এছাড়া হস্টেনের আর কোনো কাজ নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় আবার ফিরে আসি। আমরা এই যে পেতনিটা ছিল, পেতনিকে নিয়ে আমার যত কাজ, তাহলে আমার হচ্ছে পেতনিটাকে আমরা একটু দেখি যে পেতনিকে একটু মানুষ করা যায় কিনা। পেতনিকে একটু সাদা শাড়ি পরায় দিলে কেমন হয়? কার কার পেতনি ভালো লাগে? কে কে পেতনিকে ভয় পান? ওকে, ঠিক আছে, আমরা এখানে দেখি যে পেতনি যে আমি লিখেছি, এখন দেখেন এই যে পেতনি, পেতনি যখন লিখেছি আমার কি আছে, আমার এই পেত এবং নি। এখন পেত এবং নি, এখন আমি দেখলাম পেতের নিচে একটা হস চিহ্ন আছে, পেতের নিচে একটা হস চিহ্ন আছে, তার মানে তোর সাথে অ নেই। যদি আমি এই হস চিহ্নটা মুছে ফেলি, হস চিহ্ন তখন মুছে ফেলেছি, তখন এটা উচ্চারণ কী হবে, পেতো, পেতনি। আমরা কি পেতনি বলি? আমরা কি বলি? পেতনি বলি। তার মানে এই তর সাথে অটা নেই। কেন নেই? এই যে আমরা হস্টিও দেখে আমরা বুঝতে পারছি। তাহলে এইটাকে আমরা বলছি ব্যঞ্জনান্ত। কি বলছি? ব্যঞ্জনান্ত, অর্থাৎ এটা শেষে কি আছে, ব্যঞ্জন আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি মেয়ে লিখেছিলাম, ম প্লাস অ, এটা কি ম প্লাস অ। আমি কি বাংলাবিদ পেজ থেকে লাভে গিয়েছি না? হ্যাঁ, বাংলাবিদ পেজ থেকে আমি লাভে গিয়েছি। ওকে, ঠিক আছে, আমরা এখন দেখি এই যে এখন আপনি যখন লিখছেন মিমি, ধরেন আপনি মিমিকে পছন্দ করেন, মিমিকে ভালোবাসেন, হ্যাঁ, তখন আপনি বললেন, কোনো একটা ছেলে বললো মিমি তোমাকে ভালোবাসি, তাহলে আপনি যখন ওই কিবোর্ডে যখন আপনি টাইপ করেন, আপনি প্রথমে কি লেখেন? প্রথমে আপনি লেখেন হচ্ছে ম, তারপরে কিন্তু আপনি রসিকাটা লেখেন, তারপরে আবারও ম লেখেন, তারপরে কিন্তু রসইটা লিখেন, তাই না? মনে রাখতে হবে, আপনার কাছে মনে হবে যে আপনার সামনে অনেকে চলে গেছে, আর আপনি যখন চাকরি করছেন মনে হচ্ছে যে আপনার কলিগ অনেক সামনে চলে গেছে, সে অনেক বড় কিছু করে ফেলেছে, কিংবা আপনি যখন স্টুডেন্ট আপনার কাছে মনে হচ্ছে যে আরে সে তো একেবারে সব শেষ করে ফেলেছে, সে তো ভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছে, অক্সফোর্ডে চলে যাচ্ছে, আরে সে তো আপনার বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে, আপাত দৃষ্টিতে মনে হয় যে আপনার সামনে চলে গিয়েছে, তো আসলে কিন্তু সামনে না, ঠিক বর্ণের ক্ষেত্রে এইটা মনে হচ্ছে আগে চলে আসছে, আগে আসলে আগে না, এটা হচ্ছে পরে। কোথায় আছে? পরে। এটা মনে হচ্ছে আগে, সেটা হচ্ছে পরে। মনে রাখতে হবে, আকার ওকার রস্বইকার দীর্ঘিকার আগে থাকুক, পিছনে থাকুক, পরে থাকুক, নিচে থাকুক, দুই পাশে থাকুক, যেখানেই থাকুক না কেন, এই ব্যঞ্জনের সাথে যেই সব আকার ওকার রস্বইকার দীর্ঘিকার আছে, যে কার চিহ্নগুলো আছে, সব সময় এগুলো পরে আছে, সব সময় পরে আছে। অর্থাৎ আমি এই যে দেখেন আমি ভেঙেছি যে একার, এই যে একার মনে হচ্ছে আগে, কিন্তু এটা আগে না, এটা আসলে কোথায় হচ্ছে? পরে। কারণ আপনি যখন উচ্চারণ করেন তো মে, এই যে এ, পরে আপনি উচ্চারণ করছেন। আকার ওকার রসিকার আগে থাকুক, পরে থাকুক, যেখানে থাকুক, এই যে দেখেন আমি এটা লিখলাম মা, তো এটাতে বোঝাই যাচ্ছে যে আটা হচ্ছে পরে। কিন্তু আপনি যখনই দিচ্ছেন মে, তখন মনে হচ্ছে যে একারটা আগে, কিন্তু আগে না, কিন্তু এটা, হ্যাঁ, একারটা হচ্ছে ম প্লাস এ। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? অর্থাৎ আকার ওকার রস্বইকার দীর্ঘিকার যাই থাকুক না, আসলে পরে আছে। তাহলে আমরা এখানে চলে আসি, এই যে আমি যখন লিখলাম নি, মনে হচ্ছে ইটা আগে, কিন্তু ইটা কিন্তু আগে না, নি, এই যে ইটা কিন্তু পরে। বা এটাকে নিটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটা কি পাওয়া যায়? ন প্লাস ই, তার মানে ইটা কোথায় আছে? পরে আছে। তাহলে এই যে আমরা এই যে অক্ষরটা আছে, এই অক্ষরটা শেষে কি আছে? এই অক্ষরের শেষে একটা স্বর আছে, যেহেতু স্বর আছে তার নাম হবে কি? স্বরান্ত। স্বর আছে বলে তার নাম হবে কি? স্বরান্ত। তাহলে একটা শব্দের এক প্রয়াসে যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারি, যতটুকু উচ্চারণযোগ্য, ওই অংশটুকে বলা হবে অক্ষর। এবং সেই উচ্চারণযোগ্য অংশের শেষে যদি ব্যঞ্জন থাকে, তাকে আমরা বলবো ব্যঞ্জনান্ত, আর শেষে যদি স্বর থাকে, তাকে আমরা বলবো স্বরান্ত। এখন ব্যঞ্জনান্ত আরেক নাম হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধ যে অক্ষর, মানে বন্ধ, ক্লোজ সিলেবল, এটাকে ইংলিশে বলা হচ্ছে ক্লোজ সিলেবল। আর স্বরান্তকে বলছে বা মুক্তাক্ষরকে বলছে ওপেন সিলেবল। এখন ক্লোজ সিলেবল মানে কি? আপনার মুখটা ক্লোজ হয়ে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে, মানে বলি না এই মুখটা বন্ধ করো,
বলি যে মুখটা বন্ধ করো, তাহলে এই যে আমরা যদি পেট যদি আপনি বলি আপনার মুখ অফ করতে হবে, বন্ধ করতে হবে, হা করে কিন্তু আপনি পেট বলতে পারবেন না। বলেন তো, হ্যাঁ, মানে আমি চেষ্টা করছি হা করে পেট বলার জন্য, পেট, সম্ভব না। আপনাকে পেট বললে মুখ অবশ্যই অফ করতে হবে, পেট, এবং পেট বলার সাথে সাথে আপনার সাউন্ড একেবারে ক্লোজ হয়ে গেছে, আপনি চাইলে আর টানতে পারবেন না, চাইলে আর উচ্চারণ করতে পারবেন না, মুখটা অফ হয়ে গেছে। যেহেতু শব্দের শেষে মানে এইটুকুর শেষে যদি ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন যদি থাকে অর্থাৎ ওই ব্যঞ্জনের সাথে যদি অ না থাকে, তাহলে আমরা একটা হস চিহ্ন দিই এবং এটা যে অক্ষরটা হচ্ছে সেই অক্ষরটা আমরা উচ্চারণ করতে পারি না, উচ্চারণ করতে পারি না। এইখানে হচ্ছে আমাদের উচ্চারণটা কী হচ্ছে, অফ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, এবং সেটা আপনাকে, সেই উচ্চারণটা আপনাকে মুখটা অবশ্যই অফ করতে হবে। আপনি কিন্তু হা করে, সবাই একটু বলুন তো, পেতনির পে, নে, সম্ভব না, হ্যাঁ, সম্ভব না। কিন্তু আপনি নি বলতে পারবেন, নি বলেন তো, নি, এ দেখেন, আর এই নিটাকে কিন্তু আপনি আবার মুখ বন্ধ করে নি বলতে পারেন না, মুখ বন্ধ করে নি বলেন, নি, মি হয় না। তার মানে নি বলতে চাইলে আপনাকে নি, এ দেখেন, নি, নি, বন্ধ করে নি বলতে পারবেন না, নি, একদম কিয়ামত পর্যন্ত আপনার যদি দম থাকে, আপনি যদি বেঁচে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি টানতে পারবেন। কিন্তু আপনার এই পেট যখন বলছেন তখন কিন্তু আপনার কিয়ামত লাগবে না, সাথে সাথেই শেষ, পেট। যেহেতু সাথে সাথে আমার উচ্চারণটা ক্লোজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য তাকে আমরা বলছি বদ্ধাক্ষর। আর যেহেতু আমার এই উচ্চারণটা নিয়ে যখন আমরা উচ্চারণ করছি তখন আমার কিন্তু একেবারেই আমি টানতে পারছি, আমার মুখটা খোলা রাখতে হয়, এই জন্য তাকে আমরা বলছি মুক্তাক্ষর। আশা করি মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাহলে আমরা এইখানে আমরা একটু এটা করি, একটু কি হয়েছে, বোর্ড নতুন, সব কিছু নতুন, মানে এটা ইউজ করতে করতে হাতের নাগালে আসবে। তো নর্মালি হচ্ছে যে এটার তো অনেক ফাংশন, অনেক ব্যাপার স্যাপার থাকে, তো অনেক সময় একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এবার আপনাদেরকে ছুঁয়ে দিচ্ছি, দেখি আপনারা নির্ণয় করতে পারেন কিনা। ধরেন আমি আপনাকে দিলাম সাকিব আল হাসান, আচ্ছা, সাকিব শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? আপনাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা নানান জায়গায় কিন্তু সাকিব শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে এটা কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। এখানে সাকিব শব্দের মধ্যে আমরা তিনটা জিনিস শিখবো এখান থেকে। নাম্বার ওয়ান শিখবো হচ্ছে যে সাকিব শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে। প্রথম কথা হচ্ছে সাকিব শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে, সাকিব শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে, তারপরে আমরা শিখবো যে সাকিব শব্দের মধ্যে কয়টা ধ্বনি আছে। চাকরি পরীক্ষায় যেমন 36তম বিসিএসে আসছিল, যে বিসিএসে আমি ক্যাডার হয়েছি, সেখানে ছিল বন্ধন শব্দের মধ্যে অক্ষর কয়টা, মানে বিভাজনটা কি, একটা ছিল বন আর একটা হচ্ছে ধন। এটা ছিল কত, 36 বিসিএসে আসছিল। তাছাড়া ভার্সিটি অ্যাডমিশনে প্রতি বছর এই আপনার ধ্বনি বর্ণ অক্ষর নির্ণয় থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে আমি এখানে লিখেছি যে সাকিব শব্দের মধ্যে আমার কয়টা অক্ষর আছে, সাকিব শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে, সাকিব শব্দের মধ্যে কয়টা ধ্বনি আছে, এইটা আপনারা একটু নির্ণয় করুন, দেখি কে পারেন ভালো। সাকিব শব্দের মধ্যে কয়টা বর্ণ, কয়টা অক্ষর, কত কি আছে? হ্যাঁ, সাকিব, সবার আগে কি উত্তর করবেন দেখি। সাকিব শব্দতে কয়টা বর্ণ আছে, কয়টা ধ্বনি আছে, কয়টা অক্ষর আছে, এটা কমেন্ট করি। সাকিব শব্দতে কয়টা বর্ণ আছে, কয়টা ধ্বনি আছে, এটা কমেন্ট করি। আচ্ছা, কমেন্টটা হয়তো আমার এখানে পরে আসতেছে, আমি এখনো কোনো কমেন্ট পাইনি। আচ্ছা, টাইম যেহেতু কম, তাহলে আমি নিজেই ভেঙে দিচ্ছি, আপনারা নিজের সাথে মিলিয়ে নেন। সাকিব শব্দের মধ্যে দেখেন, প্রথম কথা হচ্ছে অক্ষর কয়টা। প্রথমে আমি বলছি সা, কি বলছি, প্রথমে বলছি সা, তারপরে কি বলছি কিব, তারপরে কি বলছি সা এবং কিব। তাহলে সাকিব শব্দের মধ্যে আবার দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে কিব।
এখন দেখেন আমি যখন সা উচ্চারণ করছি, বলেন সা সা। সা যখন আপনি উচ্চারণ করছেন তখন আপনার কিন্তু মুখটা কি থাকছে, খোলা থাকছে, এবং তার শেষে কি আছে, শেষে দেখেন একটা আ আছে, অর্থাৎ একটা স্বর আছে। কি আছে? একটা স্বর আছে। যেহেতু স্বর আছে তাকে আমরা বলবো স্বরান্ত বা মুক্তাক্ষর। কেন মুক্তাক্ষর বলছি? কারণ আমার মুখটা কি আছে, মুক্ত অবস্থায় আছে। সা, আপনি চাইলেই কিন্তু মুখ বন্ধ করে সাকিব সা উচ্চারণ করতে পারেন। মুখ বন্ধ করে সা উচ্চারণ করেন, সব সম্ভব না, সম্ভব না, কি হাস্যকর কিছু হবে, তাই না? তাহলে আর যখন আপনি যখন বলেন কিব, যখন আমি বলছি, বলেন কিব, কিব, মুখ বন্ধ করে কিব বলেন, কিব কিব কিব, সম্ভব না। এবং এটা শেষে কি আছে, শেষে একটা ব্যঞ্জন আছে। শেষে যেহেতু ব্যঞ্জন আছে এবং যেহেতু এইটা আমি উচ্চারণ করতে চাইলে আমার মুখ বন্ধ করতে হচ্ছে, এই জন্য আমার নাম হয়ে গেছে বদ্ধাক্ষর। তাহলে আমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সাকিব শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে, তাহলে উত্তর হবে সাকিব শব্দের মধ্যে 2টা অক্ষর আছে। যদি প্রশ্ন আসে যে সাকিব শব্দের মধ্যে কয়টা কি বলে যে কয়টা মুক্তাক্ষর আছে, তাহলে কি হবে, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। এখন আপনার পরীক্ষায় এইটা আসলো না, আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো যে সাকিব শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে। যে জায়গাটা ভুল করে এই জায়গাটা একটু মনোযোগ দাবি করছে। হ্যাঁ, বাজারের প্রচলিত বই, অনলাইন যত কিছু আছে, এই জায়গাটা আমি কেন জানি না যে একটা ভুল বা একটা ভুল বোঝাবুঝির একটা ব্যাপার রয়ে গেছে, বা শিক্ষার্থীরা এই ব্যাপারটা বুঝতে পারছে না। তো এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দেই, আমরা একটু মনোযোগ দেই, এই জায়গাটা মনোযোগ দিই। বর্ণ মনে রাখতে হবে। আমি তো অক্ষরটা মুছে ফেলি, অক্ষরের অংশটা তো বুঝতে পেরেছেন, 2টা অক্ষর আছে। এবার আমরা একটু সাকিব শব্দের কি বলো এটাকে, বর্ণ এবং ধ্বনি নিয়ে কাজ করি। মনে রাখতে হবে, আমি বারবার বলেছি যে বর্ণ মানি, যারা আগে আমার ক্লাস করেছেন অনলাইনে কিংবা অফলাইনে, তারা নিশ্চয়ই জানেন যে বর্ণ শব্দের অর্থ বলেছি। আমি বলি না যে আপনার বর্ণ কি, বর্ণ আমরা বলি যেরকম বলি যে ধর্ম, বর্ণ, লিঙ্গ, কোন বর্ণের, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, এটা হচ্ছে বর্ণ। কৃষ্ণাঙ্গ মানে একটি রং, বর্ণ মানে কি, একটা রং, একটা কালার। তাহলে বর্ণ মানে হচ্ছে ভাই কি, কালার। কালার মানে 2ভাবে লেখা যায়, আমি এইভাবে লিখলাম। বর্ণ মানে হচ্ছে ভাই, বর্ণ মানে হচ্ছে একটা পিকচার। বর্ণ মানে একটা পিকচার, বর্ণ মানে ভাই একটা ইমেজ। বর্ণ মানে একটা ইমেজ। তাহলে ইমেজের কি থাকে, আকার আকৃতি থাকে। তার মানে কালার মানে যেটাকে দেখা যায়। আপনি যদি দেখা যায় না জান, তাহলে এটি কালার। তাহলে বর্ণ মানুষের স্থান দখল করবে। আপনি যা আঁকবেন তা হচ্ছে আকৃতি থাকবে। কি থাকবে, একটা আকৃতি থাকবে। যার আকৃতি নেই তাকে আপনি কিন্তু বর্ণ বলতে পারবেন না, কখনই বলতে পারবেন না। যার আকৃতি নেই, যার ছবি আপনি আঁকেন নাই, যাকে দেখা যাচ্ছে না, তাকে আপনি বর্ণের মর্যাদা দিতে পারবেন না। সেটা যদি উচ্চারিত হয় তবে তার নাম হবে ধ্বনি। তার নাম কি হবে, ধ্বনি হবে, কিন্তু বর্ণ হবে না। বর্ণ মানেই হচ্ছে সেটার একটা ছবি থাকতে হবে, আপনাকে আঁকতে হবে। এখন ধরেন আপনাকে যদি আমি এভাবে পড়াই, বা কেউ যদি এভাবে পড়া যে কলম শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে, তাহলে কলম শব্দের মধ্যে বর্ণ আছে, একজন দেখলাম এভাবে পড়াচ্ছেন, অনলাইনে আমি দেখেছিলাম যে কর সাথে একটা অ আছে, প্লাস লর সাথে একটা অ আছে, প্লাস মর সাথে একটা অ আছে, এরকম কলম শব্দের মধ্যে 5টা বর্ণ, 6টা বর্ণ আছে, এরকম বলে ফেলেছে। বা এরকম যদি হতো তাহলে কিন্তু আমার ব্যঞ্জন বর্ণর যে 39টা হতো না, আরও অনেক বেশি হয়ে যেত। কারণ আমার কর সাথে কিন্তু অ আছে, ক অ, তার মানে কর মধ্যে আবার বর্ণ আছে 2টা, খ তার বর্ণ আছে 2টা। তখন কিন্তু তার নাম কিন্তু বর্ণ হতো না। ভাই, বর্ণ কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। বর্ণ কনসেপ্টটা হচ্ছে যেটাকে আপনি ছবি এঁকেছেন, যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে বর্ণ। সেটা পূর্ণরূপে হতে পারে, সংক্ষিপ্ত রূপে হতে পারে। অর্থাৎ আকার, ওকার, রসিকার, দীর্ঘিকার, বফলা টফলা যা আছে, যেটা ছবি আপনি এঁকেছেন, সেটাকে আমরা কি বলবো, বর্ণ বলবো। আর যেইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে না উচ্চারণ করছেন, সেইটাও হয়ে যাবে আপনার ধ্বনি। তাহলে আমরা সাকিব শব্দকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দন্তস্ব আছে, তার মানে এইটা একটা বর্ণ। এখানে হচ্ছে আকার, এটাকে দেখা যাচ্ছে, তাহলে এইটা একটা বর্ণ। এখানে হচ্ছে রস্বইকার দেখা যাচ্ছে, তাহলে এইটাও একটা বর্ণ। এখানে ক দেখা যাচ্ছে, এইটাও একটা দেখা যেহেতু যাচ্ছে, তাহলে এইটাও একটা বর্ণ। ব দেখা যাচ্ছে, এইটাও একটা বর্ণ। তার মানে সাকিব শব্দের মধ্যে যদি আমাকে বলে যে বর্ণ নির্ণয় করুন, যে সাকিব শব্দের মধ্যে কয়টি বর্ণ আছে, আমার উত্তর হবে কি
5। এখন মনে করো সাকিব শব্দের মধ্যে এইভাবে প্রশ্নটা এইভাবে আসলো, যারা চাকরি পরীক্ষার্থী বিশেষ করে বা যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য। আমি কিন্তু একটু একটু করে আসতেছি, আরও 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 সামনে আসবো। কয় মিনিট হয়েছে ক্লাস একটু দেখি। ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। তারপর আমরা একটা, আপনারা যদি লাইভে যদি থাকেন তাহলে কিন্তু আমরা আরও বেশ কিছু জিনিস পড়াবো। এখন পরীক্ষা আসলো যে সাকিব শব্দের মধ্যে আপনার ধ্বনি কয়টা, এটা আসলো। মনে রাখতে হবে ধ্বনির কথা কি বলেছিলাম, ধ্বনি যদি বলে তাহলে যেটার ছবি আছে, যেটাকে দেখা যাচ্ছে সেটাও থাকবে, এবং যেটাকে দেখা যাচ্ছে না আপনি উচ্চারণ করছেন সেইটাই হবে আপনার ধ্বনি। তাহলে আমার যদি সাকিব শব্দের মধ্যে ধ্বনি আসে, তাহলে দেখেন আমি তো এখানে দন্ত স এটা আছে, আকার এটা আছে, রস এটা আছে, ক এটা আছে, ব। এখন দেখেন এই যে ব আছে, বর পরে কি আমার কোনো মানে সাকিব এরকম সাকিব কিন্তু আমি বলি নাই, আমি কি বলছি সাকিব। তার মানে এই বর্ষাতে কিন্তু অ নেই, এই বর্ষাতে কিন্তু অ নেই, বর নিচে একটা হস চিহ্ন আছে। বাংলা ব্যাকরণে বানানে একটা নিয়ম আছে যে পদের শেষে হস চিহ্ন হবে না, পদের শেষে হস চিহ্ন হবে না। এই নিয়মটা কোথা থেকে আসছে, এর মানেটা কি? এর মানেটা হলো দেখেন, আমি যখন লিখছি এখানে মন, আমি যখন এখানে লিখছি বোন, আমি যখন লিখছি এখানে ধরেন পরাণ, এগুলো যখন লিখছি তখন এইগুলোর নিচে আমি কি দিচ্ছি না, এগুলোর নিচে দেখেন এটা কিন্তু মনও না, এটা কিন্তু বনও না, এটা কিন্তু পরাণও না। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, যদি আকার ওকার রসিকা দীর্ঘ কিছু না থাকে তাহলে অ থাকে। তাহলে আমার তো এখানে উচ্চারণটা এরকম হওয়া উচিত ছিল, মন, উচ্চারণটা এরকম হওয়া দরকার ছিল, বন, এরকম উচ্চারণটা হওয়া ছিল, পরাণ, কিন্তু পরাণও না, তো উচ্চারণটা হচ্ছে পরাণ। মেনলি হচ্ছে যে এটার নিচে কিন্তু একটা হস চিহ্ন আছে, এটার নিচে একটা হস চিহ্ন আছে, এটার নিচে একটা হস চিহ্ন আছে। এই নসাতে অ নেই, এই নসাতে অ নেই, এই নসাতে কি নেই, অ নেই। এখন আমাদের ভাষা যেহেতু বাংলা ভাষা, আমরা যেহেতু বাংলা ভাষায় বেড়ে উঠেছি, বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, এই জন্য এই মনের উচ্চারণ কিন্তু আমরা মন, এটা কিন্তু কখনই আমাদের পরিবেশ থেকে বা কোনো জায়গা থেকে কিন্তু আমরা মনও উচ্চারণ করি না। এখন এই যে শব্দের শেষে যেহেতু হস হবে না, এই হসটা হবে না মানে কি, এই হসটা হচ্ছে বা আছে, মনে মনে আছে। কিন্তু আপনি যদি দিতে চান বানানে, তাহলে বারবার আপনাকে এরকম দিতে হবে, বারবার দিতে হবে। যখন আপনি লিখছেন গরিব, আপনি কি লিখছেন, যখন আপনি লিখছেন ধরুন আপনি লিখলেন গরিব, যে তুই একটা গরিব, আমরা বলি না তুই একটা গরিব, তার মানে এই যে তুই একটা গরিবও, আমরা কি বলি এই তুই একটা গরিবও, তুই একটা গরিব, তার মানে এটা নিচে হস আছে। তাহলে এই হসটা হচ্ছে আর দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এটা মনে মনে আছে, দিলে এটা একেবারে ভাষার একটা বারবার আমাদের অনেক কিছু লিখতে হচ্ছে, হস চিহ্ন দিতে দিতে একেবারে পুরো খাতা শেষ। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমার মনে মনে হস চিহ্ন আছে, মনে রাখতে হবে, মনে মনে হস চিহ্ন আছে। তাহলে আমি যখন সাকিব আমি বলছি, তখন কিন্তু বর্ণের চেয়ে মনে মনে হস আছে। তার মানে আমি এখানে আমার ধ্বনিও 5টা, বর্ণ কয়টা, 5টা। তাহলে ধ্বনি বর্ণ আমার এখানে মিলে গেছে, এখানে ধ্বনি বর্ণ আলাদা কিছু নেই, এখানে ধ্বনিও 5টা, বর্ণ 5টা। কিন্তু আমি যখন কলম লিখলাম, দেখেন কলম যখন আমি লিখলাম তখন আমার দেখা যাচ্ছে হচ্ছে ককে, দেখা যাচ্ছে হচ্ছে ককে, দেখা যাচ্ছে আমার হচ্ছে লকে, দেখা যাচ্ছে হচ্ছে আমার মকে। তাহলে আমার এখানে বর্ণ হয়ে যাবে কয়টা, 3টা। বর্ণ কটা হয়ে যাবে, 3টা। এইবার দেখি আমাকে যেটা দেখা যাচ্ছে সেই উচ্চারণটা করব, মানে যেটা দেখা যাচ্ছে সেটাকে কাউন্ট করব, আর যেটাকে দেখা যাচ্ছে না উচ্চারণ করছি সেটাকেও কাউন্ট করব। তাহলে আমার কি হচ্ছে কর সাথে যে অ, ল, এই যে একটা অ, লর সাথে ক, ল, ম। এখন কলম আমরা উচ্চারণ করছি কলম, আবার বলেন কলম, মুখ বন্ধ হয়ে গেল, তাই না? তার মানে মর সাথে অ নেই, যদি মর সাথে অ থাকতো তাহলে হয়তো কলম, কলম, মুখটা খুলে যেত, মুখটা তো খুলে নাই, মুখটা বন্ধ হয়ে গেছে, কলম নাই। তার মানে আমার এই মর সাথে কি নাই, অ নেই, অর্থাৎ এই মন পরে আর কোনো অ নেই। ঠিক আছে, তাহলে আমার ধ্বনি কয়টা হলো, এখানে আমার ধ্বনি হয়ে গেল, এখানে আমার ধ্বনি হয়ে গেল হচ্ছে কয়টা, আমার ধ্বনি হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন পরীক্ষায় যদি আপনার আসে যে কলম শব্দের ধ্বনি বিশ্লেষণ করো বা কলম শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, আমি একটু লিখে দিচ্ছি। পরীক্ষা যদি আসে, নিচের এই জায়গাটা সাকিবটা মুছে ফেলি, এখন আমরা কলম নিয়ে কাজ করছি, সাকিব আমাদের আপাতত দরকার নাই, সাকিব আপাতত আউট অফ সিলেবাস। ঠিক আছে,
ওকে, এখন আমরা কাজ করব হচ্ছে কি বলছিলাম, কলম। কলম নিয়ে কাজ করব। এখন কি জানি বলছিলাম, একটা জিনিস, লাস্ট কথাটা কি ছিল, কি বোঝাবো বলছিলাম, আচ্ছা যাক ভুলে গেছি। একটা কথা মনে পড়েছিল হুট করে, একটা বেসিক একটা কথা মনে পড়েছিল। তো ওই যে ক ল ম, তাহলে এখানে হচ্ছে আমার এই যে লাস্টের মটার সাথে কি নাই, মটার সাথে কিন্তু অ নাই, এই জন্য আমি ও, হ্যাঁ বলেছি। পরীক্ষা যদি আসে যে ধ্বনি, ধরেন পরীক্ষা আসলো কলম শব্দে কয়টি অক্ষর আছে, তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে আপনার দুই। উত্তর হচ্ছে দুই। একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর, ক, একটা হচ্ছে ক, আর একটা হচ্ছে লম। কলমে কি আছে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে কি লম, কলম, দুইটা আছে। আর যদি বলা হয় কলম শব্দের মধ্যে বর্ণ কয়টা আছে, কলম শব্দের মধ্যে বর্ণ কয়টি বর্ণ আছে, বর্ণ মানে যে কয়টাকে আপনাকে দেখা যাচ্ছে, বর্ণকে দেখা যাচ্ছে তিনটা, উত্তর হবে তিনটা। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কলম শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, দেখেন আপনারা এইটা লক্ষ্য রাখবেন, এই যে প্রশ্নের এই প্যাটার্নটা বা ধরনটা, ভাঙলে যদি বলে, বিশ্লেষণ যদি বলে, যে কলম শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে, এর মানে আপনাকে কি চাইছে জানেন, এর মানে হচ্ছে আপনাকে ধ্বনি চাইছে। কি চাইছে, ধ্বনি। অর্থাৎ ভাঙলে মানে হচ্ছে আপনাকে যেটাকে দেখা যাচ্ছে সেটাও, যেটাকে দেখা যাচ্ছে না সেটাও কেউ, তার মানে আপনার কি চাইছে, এরকম প্রশ্ন আসা মানে হচ্ছে ধ্বনি নির্ণয় করতে বলছে, ধ্বনি। আর যদি বলে ধ্বনি নির্ণয়, কলম শব্দকে ভাঙলে কয়টি ধ্বনি পাওয়া যায়, এরকমভাবে বলতে পারে। কলম শব্দকে ভাঙলে কয়টি ধ্বনি পাওয়া যায়, সেটা হলে যাকে দেখা যাচ্ছে তাকেও নেব, যাকে দেখা যাচ্ছে না তাকেও নেব। যেরকম ক 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা আছে, 5টা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কলম শব্দের মধ্যে কয়টা ধ্বনি আছে, তাহলে উত্তর হবে 5টা। কলম শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কয়টি পাওয়া যায়, তারপরে উত্তর কী হবে, 5টা হবে। অর্থাৎ এই ভাঙলে বা বিশ্লেষণ শব্দটা কার সমর্থক, ধ্বনির সমর্থক। ঠিক আছে, এই হলো আপনার মানে যত কনফিউশন আছে মানে ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে। তো ধ্বনি, বর্ণ, অক্ষর নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না এই সংক্রান্ত, যদি প্রশ্ন থাকে তাহলে তো ভালো, না থাকলে আমরা আরেকটা জিনিস পড়ার চেষ্টা করব। মানে এই ক্লাসটাতে এত টাইম লাগবে আমি বুঝি নাই, অনেক বেশি টাইম লেগেছে। ওকে ঠিক আছে, কলমটাকে আপাতত মুছে ফেলি, আমাদের এখন কলম পড়ার দরকার নেই। এখন আমরা হচ্ছে পরবর্তী আরেকটা টপিকে যাব কিনা, আপনাদের ধৈর্য আছে কিনা বা আপনারা চান কিনা যে আরও পড়াই। যারা লাইভটি দেখছেন তারা কি চান কিনা যে আমি আরও পড়াই, চান কিনা, যদি পড়াইতে বলেন তাহলে আমি আরও আধা ঘন্টা পড়াবো, একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখিয়ে দেবো। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব। আপনারা চাইলে আমি একটা জিনিস পড়াবো, আচ্ছা যদি চান তাহলে আমি ওই যে আমরা যে অক্ষর পড়িয়েছিলাম না, কি বলে ধ্বনি পড়িয়েছিলাম, ধ্বনি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি বা শুধু মৌলিক স্বরধ্বনি, বা যদি আপনাকে শুধু স্বরধ্বনি বলে তাহলে সেই স্বরধ্বনি কয়টা, 60টি। তাহলে এই মৌলিক স্বরধ্বনি বা 60টি থেকে এত বেশি প্রশ্ন আসে যে কোনো জায়গায় আপনারা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক, বিমা, ভার্সিটি অ্যাডমিশন তো প্রতি বছর এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে। এবং এখান থেকে আপনার বিসিএসএ, যেমন 45তম বিসিএস, এই আমি এখন যে জিনিসটা পড়াচ্ছি এখান থেকে একটা জায়গা থেকে 3টা প্রশ্ন চলে আসছে, মানে অনেক বেশি প্রশ্ন আসে। তো সেই জায়গাটা আমরা যদি শিখতে চাই তাহলে প্রথমে আপনাকে এরকম একটা ছক আঁকতে হবে, প্রথমে আপনাকে এরকম একটা বৃত্ত আঁকতে হবে। মৌলিক স্বরধ্বনি যে 60টি, তার প্রথমেই আছে হচ্ছে আপনার ই, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে ই এ এ, তারপরে শেষে হচ্ছে আ, এইখানে আছে অ, এখানে আছে ও, আর এখানে আছে হচ্ছে উ।
মৌলিক স্বরধ্বনি 60টি, এই 60টিকেই দেখেন আমি একটা সার্কেলের মধ্যে রেখেছি। এটা বৃত্ত টেকনিক বলি আমি। বৃত্ত টেকনিকটা শুধু আমার বইয়ের মধ্যে আছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, কেউ কেউ জানেন যে আমার একটা বই বাজারে পাওয়া যায়, যদিও এখন এটা স্টক আউট আছে, কিছুদিনের মধ্যে এটার একটা নতুন সংস্করণ বের হবে। এই বইটার মধ্যে আমি এই ব্যাপারটা এইভাবে দিয়েছি। এই বইটার পৃষ্ঠা হচ্ছে 772 পৃষ্ঠা। বাংলাদেশে একমাত্র বই যে বইয়ের মধ্যে 800+ বাগধারা ব্যাখ্যা এবং উৎস সহ দেয়া আছে, একমাত্র বই। শুধু বাগধারা নিয়ে প্রায় 150 পৃষ্ঠার মতো আছে। হ্যাঁ, একমাত্র বই বাংলাদেশে যেখানে সবচেয়ে বেশি বাগধারা ব্যাখ্যা দেওয়া আছে। দেখা গেছে এই বইয়ের একটা বাগধারা ব্যাখ্যা খোঁজার জন্য আমাকে সেই রামায়ণ মহাভারত থেকে শুরু করে এমন এমন জায়গায় আমাকে সার্চ করতে হয়েছে, এক সপ্তাহ বসে আছে কিন্তু একটা বাগধারা ব্যাখ্যা পাচ্ছি না। এটার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রায় 1 যুগ সময় লেগেছে এই বইটা লেখার জন্য। আমি আমার ছাত্র জীবন থেকে শুরু করেছি এই বাংলা ব্যাকরণ পড়ানোর জন্য। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমার শিক্ষার্থী যারা আছে, আমি আমার প্রথম জীবনে যাদেরকে পড়িয়েছি তারা অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেছে, তারা অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকারী অধ্যাপক, অনেক বড় কিছু হয়ে গেছেন। আমি যখন ক্যাডেটে ছিলাম আমার শিক্ষার্থীরা মেজর পর্যন্ত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ যে আমার শিক্ষার্থীরা অনেক অনেক ভালো ভালো জায়গায় আছেন। তো সেই বইয়ের মধ্যে এই টেকনিকটা দেওয়া আছে, এই বৃত্ত টেকনিকটা দেওয়া আছে। আমি জানি না এই বৃত্ত টেকনিকটা এখন আর কেউ পড়ায় কিনা, যদি পড়ায় থাকে তাহলে নিশ্চয়ই বাংলাবিদ ব্যাকরণ বই থেকে নেওয়া হয়েছে। ওকে, আমরা দেখি। তো এই যে জায়গাটা আছে এইটাকে আমরা একটু লিখি, এইটাকে আমরা বলবো এইটাকে আমরা বলবো সংবৃত বা উচ্চ। এইটাকে আমরা বলবো অর্থ সংবৃত বা উচ্চ মধ্য। আচ্ছা, অটাকে আমার একটু এখানে করে লিখে দিই। ই এ এ আ অ ও ও। ওকে, এইটাকে আমরা বলবো হচ্ছে অর্ধ বিবৃত বা নিম্ন মধ্য। আর এই যে এখানে একজন আছেন তাকে আমরা এখানে একটু লিখি, তাকে আমরা লিখব বিবৃত, নিচের জনকে আমরা বলবো বিবৃত, তার আরেক নাম হচ্ছে নিম্ন, তার আরেক নাম হচ্ছে কেন্দ্রীয়। ওকে, এই পাশে যে তিনজন আছে, এই পাশে যে তিনজন আছে, এই তিনজনকে আমরা বলবো সম্মুখ ধ্বনি। কি ধ্বনি? সম্মুখ ধ্বনি। এই কয়টাকে আমরা বলবো পশ্চাৎ ধ্বনি আমরা বলবো। ঠিক আছে, এই যে আমি বিশ্লেষণটা লিখেছি, এখন আমি পড়াবো আপনাদেরকে। আপনাদের পরীক্ষা আসবে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল যে উচ্চ ধ্বনি কোনটা। অপশনে ছিল হচ্ছে ই, অপশনে ই ছিল, আরও কি জানি ছিল। তো আমার কাছে যারা পড়েছিল, আমার ছাত্রী যারা ছিল, তারা এটা উত্তর করতে পেরেছে। মনে রাখতে হবে এই যে আমি ই লিখেছি, ই, আপনি যখন ই উচ্চারণ করছেন আমার সাথে একটু উচ্চারণ করতে হবে, তাহলে আপনারা বুঝবেন। আপনি বলছেন ই ই। আচ্ছা, তার আগে আমরা দুটো শব্দের অর্থ একটু জেনে নিই। আমরা জেনে নিব সংবৃত শব্দের অর্থ কি। সংবৃত শব্দের অর্থ সংকুচিত, আর বিবৃত শব্দের অর্থ প্রসারিত। বিবৃত শব্দের অর্থ হচ্ছে প্রসারিত। এখন আপনি যখন এই ধ্বনিগুলো উচ্চারণ করছেন, যখন আপনি সংবৃত মানে সংকুচিত, অর্থাৎ আপনার ঠোঁট, আপনার মুখ, চোয়াল এগুলো সংকুচিত অবস্থায় থাকবে। হ্যাঁ, আমি যখন বলছি ই, দেখেন বলেন ই, একটা লক্ষ্য রাখেন আমার এটা ই, আমি একটু কাছে এসে বললে দেখাবো, ই মুখ খোলে নাই, এ একটু খুলে গেছে, যখন আঙ্গুল দেওয়া যাচ্ছে, এ ই খুলে নাই, এ একটু নিচে নেমে গেছে, ই এ একটু খুলে গেছে, আ খুলে গেছে, আরেকটু ছোট করতে হবে, অ আরেকটু ছোট করেন, ও আরেকটু ছোট করেন, উ।
অর্থাৎ আপনি যেইখানে ছিলেন সেইখান থেকে আবার উপরে চলে গেছেন। এটা অনেকটা যারা ওই গান করেন, সারেগামা করেন, তারা দেখবেন যে আপনার যখন থাকে হারমোনিয়ামটা থাকে, এটা বাম থেকে যখন ডানে যায়, বামে থাকে কি, বামে থাকে একেবারে স্কেলটা থাকে একেবারে নিচু, সা 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 রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, মানে যেখানে ছিলাম সেখানেই উঠে গেছি। তো এইটা অনেকটা সারেগামার মতো। আপনি যদি কখনো ওয়ার্কশপ করেন নাটকের কিংবা কবিতা আবৃত্তি বা যেখানে যান, বা আপনি যদি বর্তমান সময়ে যারা আবৃত্তি শিল্পী আছেন, মাহেদুল কিংবা শিমুল দা, বা তাদের কাছে যদি আপনারা যান, তাহলে তারা প্রথমেই আপনাকে এই মৌলিক স্বরধ্বনিগুলো শেখাবে, উচ্চারণটা শেখাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ইয়ে আবার ইয়ে এইভাবে সারাক্ষণ প্র্যাকটিস করবেন, তাহলে আপনার উচ্চারণ ঠিক হবে। ঠিক আছে? তখন আমি যখন বলছি ই, সংকুচিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সংকুচিত। যখন আমি বলছি ই থেকে যখন বলছি এ, একটু নিচে নেমে গেছে, এই জন্য তাকে আমরা বলছি অর্ধ সংবৃত। অর্থাৎ ই বলে যেরকম আপনার এই দেখেন আপনার ঠোঁট, মুখ, দাঁত এরকম ই করা আছে, সংকুচিত অবস্থা আছে, কিন্তু আপনি যখন বলছেন এ, তখন কিন্তু একটু নিচে নেমে গেছে। ওকে, কিন্তু আমি যখন বলছি আ, এবার আমরা ওখানে যাই, আমরা আ যখন বলছি আ, আ একেবারেই খোলা। আপনি যখন বলছেন এ, তখনও খোলা, কিন্তু আর মতো এত বেশি খোলা না, যেহেতু অনেক বেশি খোলা এই জন্য তাকে আমরা বলছি বিবৃত। বিবৃত মানে খোলা, বিবৃত মানে প্রসারিত। সংকুচিত মানে সংবৃত মানে হচ্ছে সংকুচিত, ঠিক আছে, বা চাপানো, সরু। ঠিক আছে? তাহলে আমি যখন বলছি যে এ, তখনও কিন্তু খোলা, কিন্তু আর মতো এত বেশি খোলা না, এই জন্য তাকে আমরা বলছি অর্ধ বিবৃত বলছি। ঠিক আছে? কিন্তু আমরা যখন বলছি অ, অ তখনও খোলা, অ খোলা, কিন্তু আর মতো বেশি খোলা না, এই জন্য তাকে আমরা বলছি অর্ধ বিবৃত। যখন বলছি ও, 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 ওই যখন ও যখন বলছেন, আপনি আর দুই দাঁতের মাঝখান দিয়ে আর এই আঙ্গুলটা প্রবেশ করাতে পারবেন না। হ্যাঁ, সংকুচিত হয়ে গেছে, সরু হয়ে গেছে, কিন্তু এত বেশি সংকুচিত হয় নাই, এই জন্য তার নাম আমরা বলেছি অর্ধ সংবৃত। যখন বলছেন উ, বলেন উ, হাতে ব্যথা পাচ্ছি, উ, আপনি হা করে বলেন তো, হু, হয় না। এইবার হচ্ছে আমরা দেখি, আমরা যখন ই যখন আপনি বলছেন, দেখেন তো আপনি আপনি হা করেই বলেন ই, ই, সম্ভব না। আপনাকে ই বলতে চাইলে আপনার মুখটা কি করতে হবে? সংকুচিত করতে হবে। বলেন ই, ই, হা করেই বলেন ই, ই, হয়? হয় না। যেহেতু হয় না উচ্চারণ করতে গেলে, সুতরাং তাকে আমরা কি বলবো? সংবৃত বলবো। ঠিক আছে? যখন আপনি হা করে কিন্তু এ বলতে পারবেন না, হা করে বলেন এ, এ, আপনার এ বলতে চাইলে মুখ ছোট করতে হবে, এ, 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 সংকুচিত হয়ে গেছে, তাই না? কিন্তু আপনি কিন্তু আবার মুখ বন্ধ করে আ বলতে পারবেন না, অ, অ, মুখ বন্ধ করে ই বলতে পারবেন, ই, ই, এ, ই, এ। এবার আ বলেন তো, আ, আ করলে মানে উচ্চারণটা আয়ের মতো কাছাকাছি যায়, কিন্তু ওরকম হয় না, আ, আ, পুরোটা খুলে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যখন ই যখন বলি, তখন আমার মুখ কি থাকে? বন্ধ অবস্থায় থাকে, স্বর অবস্থায় থাকে, এই জন্য তাকে আমরা বলছি সংবৃত। যখন আমরা এ বলছি তখনও থাকে, কিন্তু ওই ইট চাইতে একটু কম থাকে, এই জন্য তাকে আমরা বলছি অর্ধ সংবৃত। আর যখন আমরা আ বলছি, তাকে মুখটা পুরাই খোলা থাকে, এই জন্য তাকে হচ্ছে বিবৃত। যখন এ বলি তখনও খোলা থাকে, কিন্তু আর মতো এত বেশি খোলা থাকে না, এই জন্য বলছি অর্ধ বিবৃত। আর যখন আমরা বলছি অ, অ বললেও কিন্তু আমার মুখটা খোলা থাকে, কিন্তু আর মতো এত বেশি থাকে না, এই জন্য তাকে আমরা বলছি অর্ধ বিবৃত। এটা তো বুঝলাম যে এটা সংবৃত, অর্ধ বিবৃত, বা এই নামটা কেন হয়েছে বুঝতে পেরেছে, তাই না? এইবার দেখেন আমি এখানে উচ্চ লেখা আছে, তারপরে উচ্চ মধ্য লেখা আছে, নিম্ন মধ্য লেখা আছে, আবার কি লেখা আছে? নিম্ন লেখা আছে। সমাজে প্রচলিত 4 শ্রেণীর মানুষ আছে। উচ্চবিত্ত আছে, হ্যাঁ, উচ্চবিত্তর পরে কি আছে? উচ্চ মধ্যবিত্ত আছে, তারপরে কি আছে? নিম্ন মধ্য আছে, তারপরে একেবারেই কি নিম্নবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। তাহলে সমাজের এই যে 4 শ্রেণী, যারা সোশিওলজিতে পড়েন, তাহলে এই যে সমাজের শ্রেণী বিভাজনকে নানাভাবে বিশ্লেষণ করা হয়।
তো সেই একটা বিশ্লেষণ হচ্ছে উচ্চবৃত্ত, তারপরে হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, নিম্নমধ্য, আর একটা হচ্ছে কি নিম্নবৃত্ত। দেখেন যে উচ্চ সে কিন্তু বৃত্তের উচ্চতে অবস্থান করছে, যে হচ্ছে নিম্ন সে বৃত্তের কিন্তু নিচে অবস্থান করছে, অর্থাৎ যে যেরকম ক্যারেক্টারিস্টিক যার বৈশিষ্ট্য যেরকম সে বৃত্তের সেখানেই অবস্থান করছে। সে হচ্ছে উচ্চ, ওই জন্য সে বৃত্তের উচ্চতে অবস্থান করছে। সে হচ্ছে নিম্ন, ওই জন্য বৃত্তের নিম্নতে অবস্থান করছে। সে হচ্ছে উচ্চ মধ্য, এই জন্য বৃত্তের উচ্চ মধ্য জায়গায় অবস্থান করছে। সে হচ্ছে নিম্ন মধ্য, এই জন্য সে বৃত্তের নিম্ন মধ্য জায়গায় অবস্থান করছে। অর্থাৎ এইখানে কিন্তু ব্যাপারটা কিন্তু আমি এমনি লিখি নাই। এখন আমি তো বুঝতে পেরেছি, মনে রাখবেন যত বেশি সংবৃত তত বেশি উচ্চ, যত বেশি আপনি চাপায় বলবেন তখন আপনার স্কেল কিন্তু উপরে বৃদ্ধি পাবে। আপনি যদি এভাবে বলেন, তুমি বন্ধু কলহ পক্ষী আমি যেন কি, মানে মানুষ যখন গান গায় এটাকে যখন চাপায় বলে স্কেল উপরে উঠে যায়। আর যখন মানুষ মুখ খোলা করে বলে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তাহলে এটা কোথায় নিচে নেমে গেছে। তাহলে মনে রাখবেন যে সংবৃতের সাথে উচ্চ সম্পর্ক, যত বেশি সংবৃত তত বেশি উচ্চ, যত বেশি বিবৃত তত বেশি স্কেল নিচে নেমে যাবে। তাছাড়া আপনি যদি জিহ্বার কথা চিন্তা করেন, এটা কিন্তু জিহ্বার জায়গা থেকে আপনি যখন বলছেন ই ই ই, আপনার এটা উপর দিকে চলে যাচ্ছে ই। আপনি যখন বলছেন এ এ একটু নিচে নেমে গেছে। আপনি যখন বলছেন আরেকটু নিচে নেমে গেছে। আপনি যখন বলছেন জিহ্বা একেবারে নিচে নেমে গেছে। তাহলে এই যে জিহ্বার যে উচ্চতা, এই জিহ্বার উচ্চতা অনুযায়ী আমরা পাচ্ছি উচ্চ মধ্য, আমরা পাচ্ছি নিম্ন মধ্য, আমরা পাচ্ছি কি নিম্ন জিহ্বা। এটার সাথে আপনি সংবৃত মিলায় পড়বেন, যত বেশি সংবৃত তত বেশি উচ্চ, যত বেশি বিবৃত তত বেশি নিম্ন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সংবৃতের সাথে উচ্চ বা নিম্নের একটা সম্পর্ক আছে, এটা বুঝতে পেরেছি। এখন আপনার কাছে মনে হতে পারে যে তাহলে সম্মুখ ধ্বনি যে তিনটা, এখানে পশ্চাৎ ধ্বনি যে তিনটা, আমি কিন্তু এই ই এ এই তিনটাকে সম্মুখ ধ্বনি বলছি। কি বলছি? সম্মুখ ধ্বনি বলছি। দেখেন না, সে কিন্তু আমার বৃত্তের সামনেই অবস্থান করছে। এটা আমার পশ্চাৎ মানে পরে, পশ্চাৎ মানে কি পরে, সে কিন্তু পরে অবস্থান করছে বলে তাকে আমরা পশ্চাৎ ধ্বনি বলছি। সে সামনে অবস্থান বলে আমরা শুধু আমরা তাকে কি বলছি? সম্মুখ ধ্বনি বলছি। এইটা তো আমি সাজিয়েছি এইভাবে, শুধু কি এইটাই কারণ যে সে বৃত্তের সামনে আছে, এই জন্য এই তিনটা সামনে আছে, এই তিনটা সামনে আছে, এই জন্য তাকে আমরা সম্মুখ ধ্বনি বলছি। এই তিনটা পরে আছে, এই জন্য তাকে পশ্চাৎ ধ্বনি বলছি। ব্যাপারটা কি শুধু ব্যাপারটা কি না আরো অন্য কোনো কারণ আছে? নাকি আরো অন্য কোনো কারণ আছে? বলেন তো। এখান থেকে মনে কিছু একটা বিবৃত মুছে গেছে না? বিবৃত মুছে গেছে। আচ্ছা, বিবৃত লিখে দিয়েছি, সমস্যা নেই। না, এটা না, আরও কারণ আছে। কারণটা কি? দেখেন, এই জন্য আপনার করতে হবে, আপনার এই যে জিহ্বাটা আছে না, এই জিহ্বাটা আপনি আর আঙ্গুল টেপে ধরেন, যদি আঙ্গুল যদি ধোয়া থাকে, না ধোয়া থাকলে অসুবিধা নেই। বলেন ই ই ই ই, আপনার এই যে জিহ্বাটা আছে, দেখেন এটা সামনের দিকে অবস্থান করছে। ই ই ই এ যখন বলছেন তখনও কিন্তু আপনার জিহ্বাটা চাইলে আপনার এই যে দেখেন আঙ্গুলের টাচ লাগবে, হ্যাঁ, চাইলে লাগবে। তখনও জিহ্বাটা সামনের দিকে, অগ্রপশ্চাৎ বলছে এটা, অগ্রপশ্চাৎ, জিহ্বার অগ্রপশ্চাৎ। কিন্তু আপনি যখন বলছেন ই, জিহ্বার সামনে, আপনি যখন বলছেন এ, জিহ্বার সামনে, আপনি যখন বলছেন তারপরে সামনে। এবার আপনি বলেন ও, আপনি বলেন উ উ উ, জিহ্বা কই? জিহ্বা নাই, আপনি খুঁজেও পাবেন। আপনি ভিতরে যদি আঙ্গুল প্রবেশ করান, জিহ্বা নাই। একদম ভিতরে চলে গেছে, একদম পেছনে চলে গেছে, পশ্চাতে চলে গেছে। আপনি যখন বলছেন বলেন ও ও, এরকমই থাকেন, বলেন ও। আমি তো আপনার সামনে নাই, আপনি চাইলে এখন চেক করে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। করেন আমার সাথে করেন। এই যে আপনি করছেন না কিন্তু, হ্যাঁ, এই যে হাসছেন, হাসা যাবে না। বলেন ও, নাই। বলেন অ, হাসা যাবে না, বলেন জিহ্বাটা না, একেবারে পিছনে চলে গেছে। তাহলে আমার এই তিনটা যখন আমি উচ্চারণ করি, তখন আমার জিহ্বাটা একেবারে পেছনে, একেবারে ভিতরে,
পশ্চাতে চলে যাচ্ছে, এই জন্য আমি এই তিনটাকে বলছি পশ্চাৎধ্বনি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পশ্চাৎধ্বনি কোনটা, পশ্চাৎধ্বনি কয়টা, সম্মুখধ্বনি কোনটা, সম্মুখধ্বনি কয়টা, উত্তর কি পারা যাবে না যাবে না? প্রশ্ন কিন্তু এইভাবে আসে না, প্রশ্ন কিন্তু এইভাবে আসে যে এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। তাহলে এ কিন্তু তার তিনটা, এখানে দেখেন তিনটা চরিত্র আছে এর, আরও কিন্তু চরিত্র, তাদের কিন্তু এক একজনের তিনটা করে চরিত্র পেয়ে গেছি। একটা হচ্ছে সম্মুখধ্বনি, কারণ উচ্চারণের সময় জিহ্বাটা সামনের দিকে থাকে। হচ্ছে একটা অর্ধ বিবৃত ধ্বনি, কারণ হচ্ছে যখন আমরা উচ্চারণ করি মুখটা খোলা থাকে, বিবৃত অবস্থায় থাকে। তারপর হচ্ছে হচ্ছে একটা নিম্ন ধ্বনি, কারণ হচ্ছে যখন বলি তখন আমার জিহ্বাটা নিচের দিকেও থাকে, বা স্কেলটাও নিচের দিকে থাকে, এভাবেও বলতে পারে। ঠিক আছে, তাহলে এর কয়টা করে চরিত্র, এর তিনটা, প্রত্যেকটা বর্ণের এখন তিনটা করে চরিত্র পেয়েছি। তাহলে পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে, এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, একটা সংবৃত ধ্বনি, একটা সম্মুখ ধ্বনি, একটা উচ্চ ধ্বনি, একটা বিবৃত ধ্বনি। উত্তর কি হবে? একটা বিবৃত ধ্বনি, কারণ কিন্তু বিবৃত ধ্বনি না। প্রত্যেকেরই তিনটা করে চরিত্র পেয়েছি আমরা। কয়টা করে চরিত্র পেয়েছি, কয়টা করে বৈশিষ্ট্য পেয়েছি? তিনটা করে বৈশিষ্ট্য পেয়েছি। আরেকটা বৈশিষ্ট্য এদের মধ্য থেকে আমরা বের করবো এখন। আরেকটা বৈশিষ্ট্য বের করতে চাইলে আমরা এইখানে আমি এইটুকু একটু করি, মুছি, পূর্ণ স্বরধ্বনি। আচ্ছা, এখানে তো হাত টাচ করা যাবে না। পূর্ণ, ভালো করে লিখি, পূর্ণ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি হচ্ছে তিনটি, ব্র্যাকেটে লিখে রাখেন বিবৃত, অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি লেখেন চারটি, ব্র্যাকেটে লিখে রাখেন সংবৃত। এখন দেখেন আমার এখানে কিন্তু ধ্বনি আছে 60টা, এর মধ্যে সংবৃত কথাটা কয়টার মধ্যে আছে, মানে সংবৃত হোক বা অর্ধ সংবৃত হোক, মানে সংবৃত শব্দটা রিলেটেড হচ্ছে উপরে চারটা। উপরে যে চারটা আছে, উপরে চারটা হচ্ছে কি বলছি আমরা, উপরে চারটা হচ্ছে আমরা পাচ্ছি পাচ্ছি, এর সাথে আমরা পাচ্ছি হচ্ছে উ পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা পাচ্ছি, উপরে চারটা আমি লিখছি, তারপর হচ্ছে ও পাচ্ছি। তাহলে এই যে উপরে চারটা আছে, অর্থাৎ সংবৃত চারটা, মানে অর্থাৎ সংবৃত প্লাস হচ্ছে অর্ধ সংবৃত, সংবৃত প্লাস অর্ধ সংবৃত, এই যে চারটা আছে, এই চারটাকে আমরা বলছি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি। আর নিচের যে তিনটা আছে, নিচেরতে প্রথমে আছে, ধরেন আমি ধরলাম অ, তারপরে আছে আ, তারপরে আছে কি এই যে তিনটা আছে, এই তিনটাকে আমরা বলছি পূর্ণ স্বরধ্বনি। কি ধ্বনি? পূর্ণ স্বরধ্বনি। এই তিনটাকে বলছি পূর্ণ স্বরধ্বনি। ঠিক আছে, এবং এই পূর্ণ স্বরধ্বনি কিন্তু আমাদের আমরা বলতে পারি যে এরা হচ্ছে আসলে অর্ধ বিবৃত, বিবৃত প্লাস অর্ধ বিবৃত, বিবৃত প্লাস অর্ধ বিবৃত, অর্থাৎ যে কটার সাথে বিবৃত কথা লেখা আছে এই কটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই উপরে যে চারটা আছে, বৃত্তের যে উপরে চারটা আছে, এই চারটাকে আমরা অর্ধ স্বরধ্বনি বলছি, আর নিচের যে তিনটা আছে এই তিনটাকে আমরা বলছি পূর্ণ স্বরধ্বনি বলছি। এখন দেখেন একটা করে চারটা করে পরিচয় হয়ে গেছে। এখন পরীক্ষা যদি আসে যে এই অ এর পরিচয় নয় কোনটি, বা কোনটা অ এর পরিচয়, তা নানানভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম কথা হচ্ছে একটা নিম্ন মধ্য, একটা অর্ধ বিবৃত, একটা পশ্চাৎধ্বনি, এবং একটা পূর্ণ স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি যে 7টা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। বৃত্তের উপরে চারটা হচ্ছে, অর্থাৎ সংবৃত যে কয়টা আছে, সংবৃত প্লাস অর্ধ সংবৃত, এই চারটাকে আমরা বলছি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর নিচের যে তিনটা আছে, নিচের তিনটাকে আমরা বলছি পূর্ণ স্বরধ্বনি। এখন আপনি সংবৃত বিবৃত খুব সহজে চিনে ফেলতে পারেন। সংবৃত অর্ধমর্ধ বাদ দেন, মানে অর্ধ কথা যদি বাদ দেন, মনে রাখবেন এই যে আমি এখানে একটা কি লিখছি, এই যে দেখেন এটা কি লিখেছি, এইটার মধ্যেই কিন্তু আপনার মানে বিবৃতগুলো আছে। দেখেন আমি প্রথমে আবার ওই যে মুছে আমি লেখাচ্ছি, ধরেন আমি প্রথমে লিখলাম অ, এটা কি
বিবৃত মানে অর্ধ বিবৃত, তারপর এখানে একটা আকার দিলাম, তারপরেও কি বিবৃত, একটা পুরো বিবৃত, তারপরে এখানে একটা ধরেন আওলা জাওলা দিলাম, আওলা জাওলা মানে হচ্ছে মানে জফলা আর কি, তা আওলা জাওলা দিলাম। তাহলে এই যে আওলা জাওলা, এই আওলা জাওলার ভিতরে কিন্তু এই তিনটা কিন্তু আছে। আপনি শুধু এই একটা বর্ণ যদি মনে রাখেন, যদি মনে রাখেন, এর মধ্যে বিবৃত তিনটা আছে, মানে বিবৃত প্লাস, আমি বিবৃত বলতে বোঝাচ্ছি বিবৃত প্লাস অর্ধ বিবৃত। তাহলে এই এর মধ্যে কিন্তু বিবৃতগুলো আছে, এটা ছাড়া বাকি যা আছে সব সংবৃত। খুব সহজ কৌশল। তাহলে আমরা আবারও বলি, আমি যখন মুছে না কেন, আমি যখন বললাম এই যে যখন বললাম যে আচ্ছা, যখন বললাম এই যে লেখা উঠছে না কেন জানি, তখনই সেটা বিবৃত, যখন আকার দিলাম তখনই বিবৃত, মাঝখানে যখন আওলা জ্বালা দিলাম তখনও বিবৃত। অর্থাৎ এই একটা কথা, এই বর্ণটা মনে রাখলে বিবৃত সবগুলো মনে থাকবে। ঠিক আছে, এখন এইটুকু বলে আমরা শেষ করব যে পূর্ণ স্বরধ্বনি কেন বলছে, অর্ধ স্বরধ্বনি কেন বলছে। তাহলে আমরা একটু জায়গা নিই, জায়গা কোথায় নেওয়া যায়? আচ্ছা, উপরে এইটুকুনি, আচ্ছা এই পাশে নেই, হ্যাঁ এই পাশে জায়গা নিচ্ছি, হ্যাঁ এই পাশে জায়গা নিচ্ছি। আমি কেন বলছি পূর্ণ স্বরধ্বনি মনে রাখতে হবে। আপনি যখন লিখছেন করি যখন বলছেন, তাকে আপনি কি উচ্চারণ করছেন দেখেন, করি যখন আপনি বলছেন করি, কিন্তু অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা কি? অ্যাকচুয়ালি উচ্চারণটা যদি আপনি পূর্ণ উচ্চারণ করতেন, তাহলে আপনার এটার উচ্চারণ হতো কর যোগ ই। এই ব্যাপারটা কিন্তু এরকম, আপনি কি বলেন কর ই, আমি কাজটি কর ই। আপনি যদি বলতেন আমি কাজটি কর ই, অর্থাৎ রটা আগে উচ্চারণ করে তারপরেই যদি বলতেন, বা এরকম যদি বলতেন আমি কাজটি কর ই, এরকম বলি না তো, আমি কি বলি করি। অর্থাৎ এটা রর সাথে যুক্ত হয়ে এমন একটা অবস্থা হয়েছে যে আমি কিছু র উচ্চারণ করছি, কিছু ই উচ্চারণ করছি, ই পুরোটা করছি না। যদি আমি পুরোটা উচ্চারণ করতাম তাহলে উচ্চারণটা হতো আমি কাজটি কর ই, তা আমি তো কর ই বলছি না। তার মানে একটা শব্দের মধ্যে যখন এই বর্ণগুলো শেষে থাকে, তখন আমরা এটা আসলে কি করি না, পূর্ণ উচ্চারণ করতে পারি না, অর্ধেকটা উচ্চারণ করে ছেড়ে দিই। আপনি যখন উচ্চারণ করছেন করে, তখন আপনি এটা কী বলছেন? আপনি কি বলছেন যে কর এ, সে কাজটি কর এ, না বলেন সে কাজটি করে, অর্থাৎ করে এটা কিন্তু আপনি অল্প একটু বলে তারপর কি করছেন, ছেড়ে দিচ্ছেন। যদি পূর্ণ উচ্চারণ করতেন এর উচ্চারণ, তাহলে উচ্চারণটা এরকম হতো আমি সে কাজটি কর এ, সে কাজটি কর এ, না সে কাজটি করে, এই যে দেখেন এটা ছেড়ে দিচ্ছি, তাই না? আপনি যখন লাস্টে উচ্চারণ করছেন এরকম, আর কি আছে এখানে, আচ্ছা ধরেন আমি যদি বলি এখানে, ধরেন আমি বললাম হচ্ছে অজু। এখন অজু উচ্চারণে আপনি কি বলেন? অজু, না বলেন অজ উ। যদি ও এর উচ্চারণ পুরোটাও হতো, তাহলে উচ্চারণ হতো অজ উ। চলো অজ উ করে নামাজ পড়ি। আমরা কি বলে চলো অজু করে, অর্থাৎ যর সাথে ও যুক্ত হয়ে একটা মার্স হয়ে গেছে, একটা সমন্বয় হয়েছে যে অর্ধেক উচ্চারণ করছি, কিংবা লাস্টে একটা কোটা রয়ে গেছে ও দিয়ে রয়ে গেছে। তো আমি বললাম তুমি কাজটি করো, আমি কি বলি যে তুমি কাজটি করো, আমি কি বলি তুমি কাজটি কর ও, এটা তো বলি না, তুমি কাজটি করো। অর্থাৎ ওটা রর সাথে যুক্ত হয়ে একটা মার্স হয়ে অল্প উচ্চারণ করছি, অর্ধেকটা উচ্চারণ করছি, এই জন্য এই চারটাকে বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কিন্তু আপনি যদি নিচের যে তিনটা আছে এই তিনটা দেখেন, আপনি যদি বলেন, আপনি বললাম আকাশ বললেন, আকাশ, দেখেন ওই যে আপনি উচ্চারণ করছেন দিয়ে কিন্তু আপনি আকাশ বলতে পারছেন, আকাশ, এই যে আকাশ হয়ে গেছে, আকাশ উচ্চারণ হচ্ছে। কিংবা এটা যদি আপনি শেষে যদি দেন, ধরেন আমি বললাম আশা, কি বললাম আশা, আশা, ঠিকই উচ্চারণ চলে আসছে, তাই না? আপনি যখন বলছেন অনেক, কি বলছেন অনেক, তখন আপনি কি উচ্চারণ করছেন? বলেন আমি পূর্ণ উচ্চারণ করছি কিন্তু সাথে নেক বলেন, নেক, তাহলে আপনি থেকে অনেক উচ্চারণ নিয়ে যেতে পারছেন, তার মানে এর উচ্চারণ আপনি পুরোটা করছেন অনেক, ঠিক আছে, ওকে। তা কিংবা আপনি যখন বলছেন এই যে ঠিকই, কিন্তু পুরোটা চলে আসছে, ঠিক আছে। আপনি যখন বলছেন ধরেন দেখা, দিয়ে যখন আপনি উচ্চারণ করছেন, আমি লিখলাম দেখা,
এই দেখাটাকে কিন্তু অনেকে এরকম উচ্চারণ করেন দেখা, তাহলে উচ্চারণটা কিন্তু এটা কিন্তু হিন্দি হয়ে যাবে দেখা হে পেহলি বার সাজন কে আঁখো মে প্যার টিন টিনা টিন টিন টিনা টিন, এরকম একটা গান আছে না, এটা হিন্দি হয়ে যাবে দেখা। হিন্দিতে বলে দেখা, বাংলায় বলে দেখা। তাহলে আপনি যখন বলছেন দে দে এ দেখা, তাহলে দে এ দেখেন পুরোটা এ কিন্তু চলে আসছে। তার মানে আমরা যখন এই অ আ এ যখন আমরা উচ্চারণ করি পুরোটুকু উচ্চারণ করি, কিন্তু যখন আমরা রসই কিংবা এ কিংবা ও কিংবা উ যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমরা পূর্ণ উচ্চারণ করি না, ওই বর্ণটার সাথে যখন যুক্ত হয় তখন আমরা অর্ধেকটা উচ্চারণ করি। এই জন্য আমাকে বলা হচ্ছে যে ই এ, আমাকে বলা হচ্ছে ই এ ও আর হচ্ছে ও, এই চারটা হচ্ছে অর্ধস্বরধ্বনি। অনেক পড়িয়েছি। এখন আমার পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, ধরেন পরীক্ষা প্রশ্ন আসলো যে যে ও একটি কী ধ্বনি, অপশনে আছে যে ও একটি অর্ধ সংবৃত, ও একটি উচ্চ মধ্য, ও একটি নিম্ন মধ্য, ও একটি বিবৃত, ও একটি বিবৃত, হ্যাঁ ও একটি বিবৃত, ও একটি আচ্ছা কেন্দ্রীয় কেন বলি এটা তো বলি না একবারও, আমি তো কমেন্ট অবশ্য পড়ছি না। কেন্দ্রীয় কেন বলছি দেখেন, কেন্দ্রীয় কেন বলছি দেখেন, এই তিনটা হচ্ছে সম্মুখধ্বনি। এই তিনটা কি ছিল, সব মুছে ফেলেছি না, এ এখানে ছিল ই ই এ এ আ অ, আর এখানে ছিল ও ছিল। দেখেন যেটা বলছিলাম এই তিনটাকে বলছি পশ্চাৎধ্বনি, আর এই তিনটাকে বলছি আমরা হচ্ছে সম্মুখধ্বনি। তাহলে এই যে মাঝখানে যে আছে অ, সে তো বলেন আ, দেখেন জিহ্বার পর মাঝখানেও মানে সামনেও আসে না পিছনেও যায় না, মাঝামাঝি। এই জন্য আকে কিন্তু কেন্দ্রীয় ধ্বনি বলা হচ্ছে। আকে কি বলা হচ্ছে, কেন্দ্রীয়। অর্থাৎ আমি যদি ভাগ করি, এই যে ভাগ করি, আমি কিন্তু আজকে ভাগ করি নাই, এই যে ভাগ করি, যে আমরা ভাগ করি, হ্যাঁ এভাবে ভাগ করি। আপনি যদি ভাগ যদি করেন তাহলে আপনার এই ভাগে হচ্ছে সম্মুখ, এই ভাগে হচ্ছে পরে, আর মাঝখানে শুধু একটা রয়ে গেছে আ, এই জন্য আটাকে বলছে কেন্দ্রীয় ধ্বনি। ঠিক আছে, আমি আসলে কমেন্ট পড়ছিলাম না, হাতের মধ্যে ফোন থাকলে একটু চলাফেরা করতে একটু প্রবলেম হচ্ছে, এখানে একটা ই রাখার দরকার ছিল। ওকে, পারা যাবে কি যাবে না আপনাদের কমেন্ট পড়ে আমরা এই ক্লাস শেষ করবো। অনেকক্ষণ ক্লাস নিয়েছি, 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। কজন আছেন এখন আমি জানা নেই, তবে যারা ছিলেন শেষ পর্যন্ত ছিলেন তারা বুঝতে পেরেছেন কিনা, শেষ পর্যন্ত যারা আছেন বুঝতে পেরেছেন কিনা, যারা বুঝতে পেরেছেন তারা হ্যাঁ বলুন, যারা বুঝতে পেরেছেন তারা হ্যাঁ বলুন। আর কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে এই আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করুন। আর যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা যারা ভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন দেবেন তাদের প্রশ্ন আছে কিনা। আর যদি পারেন এই বইটার যখন দ্বিতীয় সংস্করণ অর্থাৎ নতুন একটা সংস্করণ আসছে সেটা আরও নিখুঁত, সেই বইটি সংগ্রহ করবেন। হ্যাঁ, ওকে, আপনাদের কমেন্ট করে আপনাদের ক্লাস কেমন লেগেছে। আর আমরা এই ক্লাসটা যদি জব এক্সপেরিমেন্ট, আসলে মেনলি এই ক্লাসটা জব এক্সপেরিমেন্ট থেকে নেওয়ার কথা ছিল, তো জব এক্সপেরিমেন্ট থেকে আনফর্চুনেটলি লাইভে যাওয়া সম্ভব হচ্ছিল না, এই জন্য বাংলাবিদ থেকে লাইভে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো এইভাবে প্রতিনিয়ত যদি আমরা ক্লাস নিই আপনাদের কেমন লাগবে, বা আজকের কোন জায়গাটা বুঝতে পারছেন বা পারেন নাই, বা এই ধ্বনি বর্ণ অক্ষর সংক্রান্ত আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদের পরবর্তী জীবনে কাজে লাগবে কিনা এবং আপনারা পারবেন কিনা সেই প্রশ্নটা একটু করুন। ধ্বনি বর্ণ অক্ষর রিলেটেড আপনার আর কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো আছে কিনা, বুঝতে পেরেছি স্যার। প্রিয়া উম্মে সালমা মিফতা কমেন্ট করেছেন স্যার ধ্বনি অক্ষর এর শিট দিবেন না। আচ্ছা, ধ্বনি অক্ষরের শিট চেয়েছেন একজন। হ্যাঁ, আতাউর রহমান বুঝতে পেরেছি স্যার। জি আর আরিয়া বলছেন গান শোনান। আমি তো ভাই গান পারি না স্যার, ক্লাস খুব ভালো লেগেছে। তুলি দাস বলেছেন। ইমা বলেছেন জি স্যার বুঝতে পেরেছি। নিজাম উদ্দিন বলেছেন স্যার গানটা শুনতে চাই। কোন গানটা? সোনালী স্বপ্ন বলেছেন অনেক ভালো লেগেছে স্যার। আচ্ছা, নর্মালি হচ্ছে আমি তো আমার যে ট্যাব দিয়ে ক্লাস নেই, তো ট্যাবের সাথে এই একটু পার্থক্য আছে, কি বলে স্মার্ট বোর্ডের একটু পার্থক্য আছে, যে কারণে লিখতে গেলে লেখাগুলো মুছে যায়। নর্মাল হচ্ছে ট্যাবে হচ্ছে হাত দিয়ে মোছা যায় না, হাত দিয়ে না শুধু কলম দিয়ে মোছা যায়। আর এখানে হচ্ছে হাত বলেন যেভাবে বলেন একটু টাচ লাগলেই মুছে যায়, একটু টাচ লাগলেই লেখা উঠে যায়, এই জন্য অ্যাডজাস্টমেন্টের জন্য একটু প্রবলেম হচ্ছে। গানটা অনেক সুন্দর হয়েছে। কোন গানটা? আমি তো গান গাই নাই। ওই যে
সুন্দর ক্লাস, অজয় বিশ্বাস বলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো আসলে আপনাদের ওইভাবে কমেন্ট পড়তে পারি না, ক্লাসটা দীর্ঘ ছিল। তারপরে শেষ পর্যন্ত 136 জন আছেন, খুবই খুবই খুব আনন্দের খুশির সংবাদ। আপনারা যদি নিয়মিত এভাবে ক্লাস করেন তাহলে কিন্তু এভাবে নিয়মিত ক্লাস নেওয়া হবে, আপনাদের সমস্ত কিছু এভাবে বুঝিয়ে দেওয়া হবে। শুধু বাংলা না, জব এক্সপেরিমেন্ট নামে আমাদের যে পেজটি আছে, জব এক্সপেরিমেন্ট, আমি এটা একটু মুছে লিখে দিচ্ছি আপনাদের, সবাই আপনারা এখানে একটু জয়েন্ট হবেন। জব এক্সপেরিমেন্ট নর্মালি হচ্ছে এই যে স্টুডিও বা বোর্ড, এটা জব এক্সপেরিমেন্টের। তো জব এক্সপেরিমেন্ট আমি একটু লিখে দিচ্ছি, জব লিখবেন বানান, এক্সপেরিমেন্ট বানান তো নিশ্চয়ই আপনারা আমার চেয়ে ভালো জানেন, এক্সপেরিমেন্ট বানান যাবে। হ্যাঁ, জব এক্সপেরিমেন্ট, যখন জব এক্সপেরিমেন্ট লিখে সার্চ করলে একটা পেজ আসবে, তো সেই পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন। সেই পেজ থেকে কিছুদিনের মধ্য থেকেই আমরা করবো। স্যার আগামী ক্লাসে কারক সমাস ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাই, এটা আনিকারিয়া জানতে চেয়েছেন। স্যার অসাধারণ ক্লাস, আইরিন বলছেন পূর্বে এই টপিকটা এত সুন্দর করে কখনো পড়িনি। আইরিন অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য। অজয় বিশ্বাস বলছেন অনেক অনেক শুভকামনা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের আরও বেশি কমেন্ট পড়া উচিত ছিল, কিন্তু টপিকটা একটু বড় ছিল, এই জন্য আমি আসলে পড়ার মজাতে ঢুকে গিয়েছিলাম। প্রথম দিকে একটু বোর্ডের সাথে অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম ছিল, আশা করছি পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি। তো তানজিন আরোহী লিমা বলছেন স্যার কালাপানির গানটা, কালাপানির গানটা নিয়ে আমি পারি না, আমি ওইটুকুই একটু টান দিতে পারি, এটা আপনাদের বোঝানোর জন্য, নর্মালি আমি আর ওইটা পারি না, ঠিক আছে। স্যার হসের ব্যবহারটা কীভাবে উচ্চারণে আরেকবার বললে ভালো হয়। ওকে, এটা একটু বলি, দেখেন আপনাদের আজকে আমি ওই যে সুবাচে আমি একটা দেখলাম যে নোডলস বানান দেখাচ্ছে এরকম, বাংলা অভিধানে যদি এটা থাকে তাহলে আমি জানি না যে তারা আসলে কী খেয়ে অভিধান লিখছে। বলছে নুডল বানান এইভাবে নাকি, নোডল বানান এভাবে হওয়ার কোনো চান্স নেই। মনে রাখতে হবে পরপর দুটা হস চিহ্ন হয় না, দুটা হস চিহ্ন যদি হয় পরপর তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন না। কেন উচ্চারণ করতে পারবেন না? ধরুন আপনি এখানে বললেন আচ্ছা লুডল লিখে লিখছি না, এটা হবে নো। ওকে, তাহলে কি হবে? নোডল যদি মানে বলতেছি এটা নাকি শুদ্ধ বানান, এটা নাকি শুদ্ধ বানান, কিন্তু এটা শুদ্ধ বানান যদি হয় তাহলে আপনি এটা উচ্চারণ কীভাবে করবেন? কারণ আপনার এইখানে কিন্তু ডসাতে অটাকে অমিট করা হয়ে গেছে, অটা কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা এটা ধরেন আমি এটা এখানে অ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু এইখানে অ অথবা ও কিছু একটা লাগবে, নইলে আপনি উচ্চারণ করতে পারবেন না। আপনি বলবেন নোট পর্যন্ত বলছেন, নোট ল বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ ল বললে কিন্তু আপনার অ চলে আসছে, তার মানে 100% শিওর আপনার এখানে পাশাপাশি দুইটা হস্টির দেওয়া যায় না। পাশাপাশি দুইটা হস্টির দিলে আপনি সেখানে উচ্চারণটা থাকে না। কিন্তু বাংলা একাডেমির অভিধানে সম্ভবত বানানটা মনে হয় এইভাবে আছে। আমি দেখলাম সুবাচে দেখলাম যে বললো যে এইটা নাকি শুদ্ধরূপ। তো এইটা যদি শুদ্ধরূপ হয় তাহলে আমি জানি না যে তারা কী লেখে কী বুঝে এটা শুদ্ধরূপটা দিয়েছে। আপনি কিন্তু এখানে উচ্চারণ করতে পারবেন, আপনি উচ্চারণ করেন তো নোডল। আপনি যদি বলেন নোডল, মানে এইখানে হচ্ছে ডর সাথে যদি আকার ওকার যদি কিছু নাই তাহলে হয় এর সাথে ওকার বসবে অথবা ওকার অ বসবে। তাহলে অ যদি বসে তাহলে উচ্চারণ হয় নোডল, আর যদি ওকার হয় তাহলে হয় নোডল। কিন্তু আপনি হস যদি দেন তাহলে এটা উচ্চারণ হবে নোড বলে আপনি কিন্তু আর ড বলতে পারবেন না। সুতরাং আমি এটাকে বলি যে ভাই নুডলসকে নোট করা যাবে না, কারণ নোট কিন্তু খারাপ জিনিস। হ্যাঁ, তার নুডলসকে যদি আপনি নোট করেন, নোট বানান, তাহলে সেই নোট আর কি করা যাবে না, খাওয়া যাবে না, সেটা পাতেও দেওয়া যাবে না, কিছু করা যাবে না, সেটা একটা নিষিদ্ধ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যখন দিবেন হস চিহ্ন দিয়ে দেবেন, ধরেন মন নিচে আমি হস চিহ্ন দিয়ে দিয়েছি, এখন কিন্তু এটার উচ্চারণ কিন্তু নেই, এখন এটার উচ্চারণ কিন্তু আপনি আর করতে পারবেন না। এটার উচ্চারণ জন্য আপনার হেল্প লাগবে। ধরুন আমি এখানে লিখলাম ম, তাহলে উচ্চারণ হবে মম, এইভাবে উচ্চারণ করা যাবে। অর্থাৎ কোনো একটা ব্যঞ্জনের নিচে যখন আপনি হস চিহ্ন দিয়ে দিবেন, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, ধরেন আমি বারবার ম লিখি, আমার নামের বানান ম দিয়া, তো এই জন্য সম্ভবত বারবার ম লিখি, ম লিখতে আমার ভালো লাগে। তো ধরেন আমি লিখলাম হচ্ছে ক লিখেছি, এখন কর নিচে যখন আমি যখন হস না দিব তখন আমি উচ্চারণটা আছে ক। এই ক সমান মানে কি? ক সমান হচ্ছে ক হস প্লাস অ। তাহলে এই অটা যেহেতু আমি অটা যখন আমি আলাদা করে ফেলবো, কটা যখন আমি আলাদা করে ফেলবো, অটা যখন আলাদা করে ফেলবো, তখন কিন্তু এই কয়ের আর উচ্চারণ নাই। তখন এই কয়ের উচ্চারণ করতে চাইলে সে শেষে থাকবে, তার আগে নিশ্চয়ই কাউকে না কাউকে লাগবে। যেমন আমি মন নিচে যদি হস দিই, তার আগে যদি ম দিই তাহলে হবে মম, এটা কিন্তু মমও না, মম। ঠিক আছে, আর যদি এরকম রাখি তাহলে উচ্চারণটা কী হবে? মমো। আর এখানে হস দিয়ে দিলে হবে যে মম। আর দুইটা নিচে যদি হস চিহ্ন দিয়ে দিই, এটার কোনো উচ্চারণই নেই, কারণ ম বললেই সাথে একটা আসবে। অর্থাৎ এই জন্য তো তাকে আমরা বলছি ব্যঞ্জনধ্বনি, মানে কনসোনেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া তার উচ্চারিত হয় না, স্বরধ্বনির সাহায্য লাগে। তাহলে আপনি স্বরধ্বনিকে যদি মেরে ফেলেন,
ধরেন আপনি ওই বাংলা একাডেমির কারণে আমি জানি না গাঞ্জা খায় তারা এটা লিখছে কিনা, আপনি যখন এই ড আর হচ্ছে এই নো নো লিখে ড দিলেন, তাহলে আমি এইখান থেকে অটাকে মেরে ফেলেছি, এইখানে আমি অটাকে মেরে পর শেষের অ মারা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পাশাপাশি দুইটা অকে মারা যাবে না। পাশাপাশি দুইটা অ যদি মারা যায় তাহলে আপনি কেমন উচ্চারণ করবেন? আপনি এইটুকু উচ্চারণ করতে পারবেন, নোট শুধু বলতে পারবেন। নোট বললেন, পরে লয়ের উচ্চারণ করা যাবে না, কারণ লয়ের উচ্চারণ করতে চাইলে সাথে অ চলে আসবে। তার মানে আমাকে এইখানকার হস্ত তাহলে বাদ দিতে হবে। তাহলে আমার শব্দটা হয়তো এরকম লেখা যেতে পারে, নোড নোড ল, তাহলে এটা উচ্চারণ হবে নোড ল, নোড লো, নোড লো অথবা নোড, হ্যাঁ নোড লোই হবে, আর কিছু হবে না। কারণ শব্দের শেষে কোনো একটা ব্যঞ্জন সিঙ্গেল অবস্থা থাকে না, তা হয় তার সাথে হস্টিন বসে, শব্দের শেষে মনে রাখবেন উচ্চারণে শব্দের শেষে ধরেন আমি এখানে শব্দের শেষে ল আছে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে শব্দের শেষে হয় এটা নিচে হস্টিন হয়ে যাবে অথবা ওকার হয়ে যাবে, ব্যাপারটা মনে থাকবে। উচ্চারণের সময় কোনো একটা ব্যঞ্জন বর্ণকে শেষে একেবারে এভাবে ফাঁকা রেখে রাখা যায় না, হয় তার নিচে হস্টিন দিয়ে দিতে হয় অথবা ওকার দিতে হয়, এই দুটার একটা উচ্চারণ হয়। আর আকার থাকলেও তাকার, রসিকার থাকলে রসিকার, আকার ওকার রসিকার কিছু না থাকলে কোনো একটা ব্যঞ্জন উচ্চারণে সবার শেষে আছে, হয় হস্টিনও দিবেন অথবা ওকার দিবেন। স্বপ্নে রাজকরা স্যার স্বরাগম বুঝিয়ে দিলে ভালো হতো। মানে স্বরাগম মানে স্বরের আগমন। হ্যাঁ, আমি বললাম স্কুল, কি লিখলাম, যদিও এটা আজকের ক্লাসের জিনিস না, স্কুল লিখলাম। এখন স্কুল যখন আমি লিখছি, আমি একবার সাতক্ষীরার কেউ আছেন কিনা আই ডোন্ট নো, থাকলে ক্ষমা করবেন, কিন্তু এটা আসলে আপনি নিন্দা করছি না, এটা বলছি। এবং আমি আমার অঞ্চলের জিনিসটা বলবো, সেটা হচ্ছে সাতক্ষীরাতে আমি গিয়েছি। সাতক্ষীরা যাওয়ার পরে একজন মাস্টার্স পাস একজন লোক আরেকজন মাস্টার্স পাস লোকে আমাকে পরিচয় করে দিচ্ছে, বলছে যে আসাদ, নাম ছিল আসাদ, যে আসাদ আমার খুব ক্লোজ বন্ধু। কি বন্ধু? ক্লোজ বন্ধু। আমাকে বলতেছে তুমি ই প্লাস পেয়েছো, মানে এ প্লাস মানে প্লাস, স্কুলের বলছে স্কুল, প্লাসে বলছে প্লাস, তারপরে হচ্ছে এরকম ধ্বনি, মানে এক এক অঞ্চলে শব্দ একটা কিন্তু উচ্চারণ করে আরেকটা। এই যে শব্দ একটা কিন্তু উচ্চারণ করে আরেকটা, এটাকে আমরা ধ্বনি পরিবর্তন বলছি। ধ্বনি পরিবর্তন সে অর্থের কোনো সম্পর্ক নেই, মনে রাখতে হবে। ধ্বনি পরিবর্তন যদি অর্থ চেঞ্জ হয়ে যায়, সেটা আর কখনো ধ্বনি পরিবর্তন থাকে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। ধ্বনি পরিবর্তন অর্থের কোনো সম্পর্ক থাকবে না। নর্মালি হচ্ছে শব্দটা একরকম, কিন্তু আঞ্চলিকতার কারণে, মুখ তার উচ্চারণগত সমস্যার কারণে, তারপর অথবা তার শারীরিক কোনো কারণে আমরা একটা শব্দের আরেক রকম উচ্চারণ করছি। এই যে যখন প্লাসকে প্লাস বলছে, তখন কিন্তু এটা মধ্য স্বরাগম। আর যখন যখন স্কুল বলছি, তখন সেটা হচ্ছে কি আদি স্বরাগম বা স্বরের আগমন আর কি। তাহলে এর হচ্ছে আদি স্বরাগম। তখন আমি স্কুলটা কি বলছি? স্কুলটা বলছি স্কুল। আর ঢাকার যাদের বাড়ি গাজীপুর বা এই আশেপাশে, কুমিল্লা কিংবা নরসিংদী বা ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, সেই জেলাগুলো মানুষের সবচেয়ে বড় যে প্রবলেমটা আছে, তারা এইটার উচ্চারণ পারে না। ইভেন আমিও মনে এখন পারি কিনা আই ডোন্ট নো, আমি চেষ্টা করি আর কি, এইটার উচ্চারণ পারে না। তখন এইটার উচ্চারণটা তারা বলবে বাড়ি। এটা কিন্তু বাড়ি উচ্চারণ না। এই বাড়ি মানে হচ্ছে, আচ্ছা, সাগরজাহান মিঠু আমার একজন স্টুডেন্ট আছে, ওনার বাড়ি হচ্ছে সাতক্ষীরা মেবি। এই সাগরজাহান মিঠু এটাকে বলবে হচ্ছে বাড়ি বা বাড়ি এরকম বলবে, বাড়ি। আর হচ্ছে আমরা বলবো এটা কি বলবো, বাড়ি। আমরা এই বাড়ি মানে পানি, এই বাড়ি মানে হচ্ছে পানি। আসলে আমরা এইটার উচ্চারণটা পারি না ভাই, আমরা এইটার উচ্চারণ যে আলাদা, এইটা এবং এই দুইটার উচ্চারণ আমরা পারি না। এই দুইটার উচ্চারণ আমরা অলওয়েজ কিসের মতো করি? এই রয়ের মতো করি, কিন্তু এই দুইটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এই দুটো হচ্ছে, এই যে জিহ্বাটা, এটাকে তারণজাত ধ্বনি বলে, এই দুটা যখন উচ্চারণ করে, এই জিহ্বা উল্টা পিঠ এই তালুতে গিয়ে একটা টুং করে বাড়ি খায়, বাড়ি বাড়ি গাড়ি। জানি না কতটা হয়েছে। জাগরজাহান মিঠু বা ওই অঞ্চলে যাদের বাড়ি, উত্তরাঞ্চলে যাদের বাড়ি, তারাও এটার উচ্চারণ করতে পারে। তারপর হচ্ছে ফরিদপুর কিংবা গোপালগঞ্জ বা ওই অঞ্চলে যারা আছে তারা উচ্চারণ করতে পারে। অর্থাৎ পদ্মার ওই পারে যারা আছে, এটার উচ্চারণ তারা খুব ভালো পারে, পদ্মার ওই পারে যারা আছে। আখি আলম রকি দেখছেন। হ্যাঁ রকি ভাই, কেমন আছেন? ভালোবাসা জানবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, ক্লাসটা শেষ করবো। আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের জানাবেন। আর এরকম ক্লাস চান কি না? নিয়মিত এরকম ক্লাস হবে, বাংলা শুধু বাংলা না, এরকম ক্লাস ইংরেজি ক্লাস হবে। ইংরেজি একজন বস টিচার আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যিনি কুমিল্লা কাঁপান, যার জন্য পড়ার জন্য সিরিয়াল দেয় স্টুডেন্টরা। মিনহাজ ভাই অসাধারণ ক্লাস নেন, ইংরেজি ব্যাকরণ খুব ভালো পড়ান, তিনি পড়াবেন। মেহেদি স্যার আছেন,
তিনি শিক্ষাগারের একজন সদস্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আছেন। তিনি তো তার সাধারণ জ্ঞানের প্রতি তার যে আগ্রহ, তিনি যে মৌলিক বইগুলো পড়েন, যে মৌলিক বই পড়ে তিনি লেকচার দেন, এই মৌলিক বইগুলোর নাম অনেকেই শোনেন নাই। শিক্ষকরা বলতে অনেকেই ওই মৌলিক বইগুলোর নাম শোনেন নাই। তিনি তার এই ডেপথটা এত বিশাল এবং ব্যাপক, ঠিক আছে? মানে ওই যে আমি যেমন একটু নড়াচড়া করতেছি, লাফাঝাফি করছি, বা মিনাজ ভাই একটু লাফাঝাফি করবে, কিংবা ওই যে গণিত যে পড়াচ্ছে সেটি করবে, স্যার একদম শান্তশিষ্ট সুন্দর করে পড়াবেন, ঠিক আছে? আপনারা খুব ভালো সাধারণ জ্ঞান শিখতে পারবেন স্যারের কাছ থেকে। এবং আরেকজন আছেন রিয়াজ, সে খুবই একজন এনার্জেটিক পারসন এবং খুব চমৎকার করে বেসিক ধরে ধরে গণিত পড়ান। তো এরকমভাবে আমরা একটার পর একটা কোর্সে সকল ক্লাস আমরা লঞ্চ করবো। আপনারা দেখেন স্যার আপনার বইটার মূল্য কত? আমার বইটা আপাতত যে ভার্সনটা আছে এটার মূল্য 500 টাকা ছিল, তবে এটার যে নতুন যে সংস্করণ আসছে সেখানে সম্ভবত দামটা একটু কমবে, কারণ আমরা যে পেজ কোয়ালিটি আমাদের প্রথমটা অনেক বেশি ভালো ছিল, একেবারে সৃজনশীল ক্রিয়েটিভ বই, গল্প উপন্যাস যেরকম বাইন্ডিং, যেরকম পাতা থাকে, পেজ থাকে, সেই রকম কোয়ালিটি ছিল, যে কারণে বইয়ের দামটা একটু বেশি ছিল। আর এখন করব, ঠিক আছে? কি স্যার ধ্বনি পরিবর্তন নিয়ে আপনার একটা ক্লাস চাই, ভীষণ কঠিন লাগে। ধ্বনি পরিবর্তন একেবারে ইজি একটা জিনিস, খুব ইজি একটা জিনিস, বেসিকটা জানলে এমনিতে পারা যাবে। কুমিল্লায় ও কে উচ্চারণ করে, হ্যাঁ কুমিল্লায় ও কে উচ্চারণ করে। তারপর হচ্ছে ফেলেছি, স্যার আমি এটা করে ফেলেছি, এটা না বলে স্যার এটা করে ফেলেছি এটা বলে পেলেছি। এবং সেটা লিখেও, মানে ফর জায়গায় আমি যখন খাতা দেখি তখন ফর জায়গায় প লেখে, যে সে আমি এটা করে ফেলেছি বলবে না। বা ফুল উচ্চারণটা হচ্ছে ফুল, এটা প ফ ব ভ উষ্ঠবর্ণ, মানে উষ্ঠ মানে ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয়, বলে ফুল। এই ফুল মানে কিন্তু ওই যে বোকার যে ফুল, ওই ফুল, এটা ফুল। এখানে যদি একটা প্রদীপ থাকে আপনার হাতে, ফুল প্রদীপটা নিভে যাবে, এরকম একটা ধাক্কা যাবে, ফুল। আর কাছে এসে দেখায় ফুল না, কিন্তু ফুল। তাহলে এই যে প ফ ফসল, ফলাফল, ফুল। ফাগুন হাওয়ায়, ফাগুনের সন্ধ্যায়, ফাগুন নট ফাগুন, ফা প ফ উষ্ঠবর্ণ, উষ্ঠ দিয়ে বলতে হবে, ঠোঁট দিয়ে বলতে হবে। ওকে, তো আব্দুল্লাল মারুফ দেখছেন, মারুফ কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো, অসাধারণ। মরিয়ম ময়না বলেছেন, মুন্নি আক্তার মুক্তা বলেছেন খুব ভালো। আনিকা রিয়া বলেছেন স্যার কি জানি বলছেন, ক পর্যন্ত একটু পড়ে শোনাবেন প্লিজ। মানে আমি পড়লে হয়তো সিরিয়ালি বলতে পারবো না, দরকার নাই। তারপরে হচ্ছে স্যার বইটা কুমিল্লা যে কোনো লাইব্রেরিতে, কুমিল্লা মিতালি নাকি নাম কি এটার? আরে কুমিল্লা ভুলে গেছি তো লাইব্রেরির নামটা কি। এই যে কুমিল্লা যে বিগ বাজার আছে, কান্দির পাড় বিগ বাজারের অপোজিটে একটা লাইব্রেরি আছে, তার নাম হচ্ছে মিতালি কি, আচ্ছা এরকম মিতালি বা এই টাইপের একটা নাম আছে, আমি ভুলে গেলাম, কেন ভুলে গেলাম, সহজ একটা নাম। তো ওই লাইব্রেরিতে আছে, হ্যাঁ। রাজশাহীতে বইটা পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার বাংলা ব্যাকরণ বই পড়বো, সমাস আগে ছিল 6 প্রকার, এখন হচ্ছে 4 প্রকার, আবার কাল নিয়ে সমস্যা, পুরাতন বইয়ে বর্তমান কাল 3 প্রকার, এখন বর্তমান কাল 4 প্রকার, আর অনেক সমস্যা আছে প্রকার ভেদ নিয়ে। এই ব্যাপারগুলো আমার বইয়ের মধ্যে পার্থক্য আকারে দেওয়া আছে, মানে বইয়ের একটা টপিক আছে, টপিকের শিরোনামটা হচ্ছে 9-10 পুরাতন ব্যাকরণ ও নতুন ব্যাকরণ। টপিকের নামই আপনাদের দেখাই, টপিকের নামটা দেখেন, টপিকের নামটাই হচ্ছে 9-10 পুরাতন ব্যাকরণ নতুন ব্যাকরণ বই, টপিকের নাম। এই দেখেন 9-10 পুরাতন ব্যাকরণ, দেখা যায় কি না, দেখাচ্ছি। 9-10 পুরাতন ব্যাকরণ বই নতুন ব্যাকরণ, টপিকটার নামই, হ্যাঁ, এটাই বইয়ের মধ্যে আছে, আপনারা দেখলে ওখান থেকে একটা আইডিয়া পাবেন। তাছাড়া আমি যখন ক্লাসে পড়াই তখনও কিন্তু আমি এটা করি, ওই পার্থক্য আকারে বলে দিই যে 9-10 পুরাতন ব্যাকরণ আছে, নতুন ব্যাকরণ বই আছে। লিপিকা ঈশিতা নুসরাত কর্ণা, থ্যাংক ইউ ভেরি মাচ। না কুমিল্লাতে যে লাইব্রেরি আছে লিপিকা, আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যেটা ডিগ্রি শাখা আছে সেখানে আছে আমেনা লাইব্রেরিতে। প্রাইমারি কোর্স খুব শীঘ্রই খোলা হবে, অর্থাৎ আমাদের এখন একটা কোর্স রান হচ্ছে, আপনারা চাইলে এটাতে ভর্তি হতে পারেন। এবং সেই কোর্সে শুধু মানে নিবন্ধন, অর্থাৎ 19তম নিবন্ধনকে টার্গেট করে আমরা কোর্সটা খুলেছি, তবে শুধু নিবন্ধন না, আপনারা চাইলে ওই আমরা যা পড়াবো সেটা দিয়ে আপনার প্রাইমারি কভার হয়ে যাবে, আপনার বিসিএসের 80% কভার হয়ে যাবে, আপনার ব্যাংকের সব কিছু কভার হয়ে যাবে, এবং এসআই যে এসআই নিয়োগের আছে সেই এসআই কভার হয়ে যাবে। টপিক কিন্তু একই, জাস্ট খালি আমরা
19তম নিবন্ধন প্রিলি এটাকে টার্গেট করে আমরা কোর্সটাকে ডিজাইন করেছি, পড়াচ্ছি, কিন্তু পড়া সেম ওই কোর্সটি করলেই আপনার অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে ওই কোর্সে আপনারা ভর্তি হতে পারেন, আপনারা জব এক্সপেরিমেন্ট যেটা আছে সেখানে নক করতে পারেন, অথবা বাংলাবিতে নক করলেও আপনাকে জব এক্সপেরিমেন্টের নাম্বার দিয়ে দিবে, সমস্যা নেই। জব এক্সপেরিমেন্টে আপনারা নক করবেন, হ্যাঁ, জব এক্সপেরিমেন্টে নক করলে আপনাকে সেখান থেকে ভর্তি নেবে, সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা আছে? পঞ্চগড়ে আসার জন্য আমন্ত্রণ রইল, অনেক ভালো পারেন আপনি। রাজিয়া সুলতানা বলেছেন ঠিক আছে, পঞ্চগড়ে একদিন যাবো, পুরো বাংলাদেশ একদিন ঘুরবো, জব এক্সপেরিমেন্টের টিম নিয়ে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আপনাদের বেস্ট সার্ভিসটা দিতে চাই, স্বল্প খরচে স্বল্প মূল্যে, যেহেতু ব্যাকআপদের দুঃখ আমরা জানি, বুঝি। অফলাইন যে কোচিংগুলোতে আছে অনেক টাকার ব্যাপার, 10,000, 12,000, 14,000, 15,000 এত টাকা বেকারদের, ওরা হচ্ছে টিউশন করে সামান্য কিছু টাকা পায়। তাহলে এই সামান্য কিছু অর্থের বিনিময়ে জাস্ট আমাদের খরচ টরচ যেন থাকে, সামান্য পরিমাণ যেন আমাদের কিছু আসে, সেইটাকে প্রাধান্য দিয়েই আমরা আসলে এই প্ল্যাটফর্মটা খুলেছি, জব এক্সপেরিমেন্ট। লিখিত কোর্স বাংলা কিন্তু একটা চলমান, লিখিত কোর্স বাংলা চলমান আছে, দুটো লিখিত কোর্স বাংলা চলমান আছে। 2টা ক্লাস গিয়েছে হচ্ছে আপনার প্রভাষক নিবন্ধনের, আর 2টো ক্লাস গিয়েছে হচ্ছে স্কুল নিবন্ধনের, ঠিক আছে। তো আমার আরেকটা ক্লাস আছে যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবার একটা ক্লাস আছে, আজকে পড়াবো হচ্ছে নজরুল, আর হচ্ছে পড়াবো হচ্ছে জীবনানন্দ দাশ। তো সেটাও হচ্ছে ক্লোজ গ্রুপে হবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই এতক্ষণ ধরে আমার ক্লাসটা দেখেছেন, সবাইকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং জব এক্সপেরিমেন্ট এবং বাংলাবিদের সাথে থাকবেন বলে আমাদের বিশ্বাস। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।